ভালো আছি। সোনিয়া কেমন আছো? জি ভাই, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আপনি কেমন আছেন ভাইয়া? ভালোই আছি। সাব্বির, সুমাইয়া কেমন আছো? জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? অদিতি কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি ভালোই। অদিতি, ফাতেমা, হামিদা কি অবস্থা, কেমন আছো? জি স্যার, জুবাইদা? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালোই আছি। জুবাইদা কেমন আছো? আশরাফুল, দুর্জয় কেমন আছো? মামুন কি অবস্থা? মাইশা কেমন আছো? পূর্ণিমা চলে আসছে। আলহামদুলিল্লাহ ভাইয়া, আপনি কেমন আছেন? আছি ভালোই। সুইটি খাওয়া দাওয়া করতে পারছো নাকি চলে আসছেন নেই? সুমাইয়া কেমন আছো? দুইটা সুমাইয়া পাওয়া গেছে। ভাই ভাই আপনি হ্যাঁ ভাইয়া, পাইছি। ভাইয়া সময়া ফুল তিনটা নেমটা আছে নেন, ভাই। তাহলে বুঝবো। সুমাইয়া তিনটা আছে, স্বাধীন গুণে ফেলছে। নাও। সঞ্জু কি অবস্থা? এই তো ভালো। ওকে। অনেকেরই নাম ধরে কথা বলতে পারছি, অনেকেরই পারি নাই। তো যাদের সাথে কথা বলতে পারি নাই তাদের দিক থেকে সরি আর কি, পরে আস্তে আস্তে কথা হবে তোমাদের সাথে। তো আমরা আজকে তাপগতিবিদ্যা শুরু করতে যাচ্ছি, ইন্ট্রো ক্লাস এটা। আমরা চেষ্টা করব যে ইন্ট্রো ক্লাসটা বেশি বড় না করে তাপগতিবিদ্যা কোথা থেকে পড়বো, কিভাবে পড়বো, সেটা জাস্ট শুরুটা আজকে করব। তো কেউ পেন নিও না। আর আমি যাই বুঝাবো, তুমি অনেক খারাপ থেকে খারাপতম স্টুডেন্ট হলেও তুমি বুঝতে পারবা। এমনকি তুমি যদি মেন্টালি সার্টিফাইড পাগলও হও, তারপরে আমি তোমার বুঝাইতে সক্ষম। তো তোমার কোনো চিন্তা নাই, খালি ক্লাসে জয়েন করে চুপচাপ জিনিসগুলো দেখো আর আমার সাথে কোঅপারেট করো। আমি তোমাদের প্রত্যেকটা ফেজে জিজ্ঞেস করবো যে তোমরা বুঝতে পারছো কি পারো নাই। তোমরা একটু রেসপন্স করো, তাহলে সব কিছু দেখবা, বুঝতে পারবা। তো বুঝা নিয়ে কোনো পেইন হবে না। আর যা পড়াবো ওইখান থেকেই পরীক্ষায় প্রশ্ন আসবে, ওই জিনিসগুলো রিলেটেড জ্ঞানই তোমাদের লাগবে। এমনকি আমি যতটুকু পড়াবো সেটা দিয়ে তুমি বুয়েট, রুয়েট, কুয়েট, সাস, বুটেক্স, মেডিকেল সব জায়গার পড়া কাভার করেই তোমারে পড়ায় দেব। সো শুধু এ প্লাস পাবা যে তা না, বাকি জিনিসটা হয়ে যাবে। তো দেখো, জেনারেলি তাপগতিবিদ্যার মধ্যে টপিক যদি বলি, মোটামুটি ভাবে শর্টকাট করে 10টা টপিক হয়। তাপগতিবিদ্যার মধ্যে তাপ সম্পর্কে আমরা জানবো, তাপমাত্রা, তাপমাত্রা পরিমাপের কিছু নীতি, আর তাপমাত্রা পরিমাপ করার বিভিন্ন কনভার্সন স্কেল নিয়ে চিন্তা ভাবনা করব। তারপর তাপীয় আর তাপগতীয় সিস্টেম সম্পর্কে জানবো, আর কিছু তাপগতীয় প্রক্রিয়া সম্পর্কে জানবো। এরপর তাপগতিবিদ্যার সূত্র শুরু হবে, সেগুলা একটু ডেপথ থেকে পড়তে হবে। তারপর তাপীয় ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা, কার্নোট চক্র, আর এনট্রপি বা বিশৃঙ্খলা আছে। এখন এটা এই পুরো জিনিসগুলাকে একটু পাইরুটির বেসিসে আলাদা করি আমি। পাইরুটির বেসিসে যদি আলাদা করি, তাহলে এই পর্যন্ত এই জিনিসটা হইলো মৌলিক বিষয়াদি। মানে আমরা যদি রান্না করতে যাই, রান্না করতে কি লাগে? রান্না করতে হয়তো আমাদের এরকম একটা কি লাগবে বলতো? মেয়েরা তো আজকাল রান্না বাড়ি করো না তোমরা, তারপরে কেউ বলতে পারো না কি লাগবে? থাল বাসন এগুলো লাগবে, তাই না? পাতিল। পাতিল, হ্যাঁ, পাতিল লাগবে, থাল বাসন প্লেট এইসব লাগতে পারে। রান্না রান্না করতে প্লেট লাগে না যদিও, যাই হোক, সসপেন বা এরকম হাড়ি। কিছু লাগতে পারে। আর কেউ কিছু বলবা নাকি? এইসব লাগে তাই না? আগুন লাগে। আচ্ছা, রান্নাটা কিভাবে করব সেটা অন্য প্রসেসের মধ্যে যাচ্ছে, জ্ঞানের মধ্যে যাচ্ছে। বাট আমাদের এই যে 1 থেকে 5 পর্যন্ত এটা হলো সেই এলিমেন্ট বা টুলস, মৌলিক বিষয়গুলা, যেগুলা দ্বারা তাপগতিবিদ্যার সূত্র এবং তাপগতিবিদ্যার রিলেটেড বিস্তারিত জ্ঞান আমরা প্রয়োগ করতে পারবো। তাই থাল বাটি হইলো মৌলিক বিষয়গুলো, 1 থেকে 5 এগুলা হইলো থাল বাটি। ঠিক আছে? তো এরপরের যে অংশটা, এই অংশগুলার মধ্যে আমি ভাগ করব, এটাকে একটা ভাগ করব। তাপগতিবিদ্যার সূত্র আছে তোমাদের বইয়ে, 0তম সূত্র, প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র পর্যন্ত আছে, তৃতীয় সূত্র পর্যন্ত যাওয়া যাবে। সো যতদূর যাওয়া যায় হাইয়েস্ট লেভেল পর্যন্ত আমরা যাব। তাপগতিবিদ্যার সূত্রগুলা একটা সেকশনের মধ্যে, আর এটা ভালো রকমের কনসেপচুয়াল নলেজ। মানে তোমার এই যে রান্না করতে যে জ্ঞান লাগে, যে যে কি বলে, কোনটার পরে কোনটা দিবা, কোনটার পরে কোনটা লাগবে, সেই কনসেপচুয়াল নলেজটুকু এখানে পাবা। আর তাপীয় ইঞ্জিন, ইঞ্জিনের দক্ষতা, আর কার্নোট ইঞ্জিন,
এই দুইটা অংশ থেকে শুধু জ্ঞান লাগবে, কিন্তু প্রশ্ন কম আসবে। প্রশ্ন আসবে হলো, যদি আসে অবজেক্টিভ হিসেবে ইঞ্জিনের এখান থেকে আসবে, আমি হলুদ করে আলাদা করে দিচ্ছি, ইঞ্জিনের দক্ষতা রিলেটেড কিছু ছোট অবজেক্টিভ টাইপের অঙ্ক আসবে। আর বড় অঙ্ক আসলে তাপগতিবিদ্যার সূত্র আর এন্ট্রপি দুইটা জায়গা থেকে আসবে। তো আমাকে যদি ইম্পর্টেন্সের দিক থেকে ভাগ করতে বলো, এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এন্ট্রপি এই জিনিসটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তো এটাকে 5 স্টার দিয়ে দিচ্ছি। আর বাকি এই জিনিসটাকে বলবো ইঞ্জিনের দক্ষতা, এটা 3 স্টার। আর বাকিটা হলো 1 স্টার করে, কনসেপচুয়াল নলেজের জন্য লাগবে, আর কিছু অবজেক্টিভ আসতে পারে। বাট মেইন প্রশ্ন তাহলে কোথা থেকে আসবে? মৌলিক বিষয়গুলো জানতে হবে বোঝার জন্য। আর মেইন প্রশ্ন আসবে হলো 5 স্টার, তিনটা দেখতে পাচ্ছ, এই তিনটা জায়গা থেকে। এই চ্যাপ্টারটা কিভাবে পড়তে হবে সেটা যদি একটু বলি, তার আগে আমাকে বলো এই যে কনসেপ্টগুলো আছে কোনটার ইম্পর্টেন্স কেমন এবং কোনটা কিরকম হবে, একটু আইডিয়া পাইছি আমরা? তোমরা যদি সবাই বুঝতে পারো যতটুকু কথা বলছি, তাইলে একটু চ্যাট বক্সে ইয়াস লেখো। আর যদি না বুঝতে পারো যে ভাইয়া কি বললেন, কোনটা ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট কিছু বুঝি নাই, তাহলে নো লেখো একটু দেখান। চ্যাট বক্সে। ভাই স্ক্রিনটা একটু রাখেন। স্ক্রিনটা রাখবো, স্ক্রিন শেয়ার করে বা স্ক্রিনশট নিবা, এটা আসলে দরকার নাই, তোমাদের এগুলা দিয়ে দেওয়া হবে। এটা দেবো না হয়তো, বাট তোমার আলাদা তোমাদের নোটটা দিয়ে দেবো, সমস্যা নেই। সবাই লেখা হয়ে গেছে? সবাই লিখছো? রাইসা বলতেছে পুরো ইংলিশেই বোঝানো হবে, কোনো পেন নিও না, ক্লাস তো মাত্র শুরু করেছি, টপিকের নাম বলেছি। ইংলিশ ভার্সনের জন্য আলাদাভাবে আমি সব ট্রান্সলেট করে করে বলবো, তো কোনো পেন নাই। একজন ভিডিও অন করেছো, তুমি একটু ভিডিওটা অফ করো। আর রাকিব হাসান, ভিডিও অন করতে হবে না ভাই, তুমি জাস্ট ভিডিও অফ রেখেই পড়তে পারবা। জি ওকে, হয়তো জানে না, নতুন আসছে, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা, এগুলাকে এখন আমি ক্লাসিফাই করার আগে তোমাদেরকে বই এবং কোন জায়গা থেকে কি পড়বা সেটা রিলেটেড একটু ডিটেলস বলে দেই। প্রথমত থার্মোডাইনামিক্স নিয়ে যদি কিছু গেম বা বাসায় এক্সপেরিমেন্ট করতে চাই, তাহলে লিখতে হবে থার্মোডাইনামিক সিমুলেশন। তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, চিন্তা নাই। তোমরা যদি ওয়েবসাইটে ঢুকে কিছু গেমের মতো খেলতে চাও, বা সরি এখানে না, এটা না, তোমরা যদি বাসায় থার্মোডাইনামিক্স, বাসায় তো আগুন টাগুন ধরিয়ে বা গ্যাস ট্যাস দিয়ে তোমরা কিছু করতে পারবা না, কিন্তু অনলাইনে কিছু সিমুলেশন বেসড সফটওয়্যার আছে, সেটা দ্বারা তোমরা বাসায় বসে বসে তাপগতীয় সিস্টেমের ফিলিংস নিতে পারবা। এই ওয়েবসাইটের মধ্যে এগুলা সব আছে মোটামুটি, তোমাদের চ্যাপ্টারের জিনিসগুলাই। সো যেমন রিভার্সিবল ইরিভার্সিবল প্রসেস প্লাস, মানে প্রত্যাবর্তী অপ্রত্যাগামী প্রক্রিয়া প্লাস হলো, তোমাদের একটু দেখাই জাস্ট, এগুলো জাস্ট খেলা, বাসায় একটু খেলা দেখতে পারো, এগুলো তোমাদের কেমন খেলা একটু বুঝাই। এখন এই জিনিসগুলা তোমাদের মানে মাথায় ঢুকবে না আপাতত, বিকজ পুরো চ্যাপ্টারটা শেষ করি নাই, যখন শেষ করব তখন এই খেলাগুলা তোমাদের বুঝতে পারবা। এখানে যে দেখো, এই পাত্রের মধ্যে নিচ থেকে হিট দেওয়া হবে, আমি যদি কুল করতে চাই, বা এই যে গ্যাস আছে কিছু, তার তাপমাত্রা আছে, আমি যদি এইখানে অন করে দেই, নিচ দিয়ে দেখো কি হয়, আস্তে আস্তে খেয়াল করো, ওই যে আগুন ধরছে, আগুন ধরার পরে দেখো এটার আয়তন বেড়ে যাচ্ছে, গ্যাস প্রসারিত হচ্ছে। আর এইটার এনে পিস্টন লক করে দেওয়া রয়েছে, এই কারণে তাপমাত্রা বাড়তে বাড়তে, তাপমাত্রা বাড়তেছে ঠিকই আগুনে, কিন্তু গ্যাস প্রসারিত হতে পারছে না। এই ব্যাপারগুলো আমরা সূত্র আকারে শিখবো চ্যাপ্টারের ভিতরে, বাট জাস্ট একটু মজা করার জন্য তোমরা এই যে তাপ বাড়ে কমিয়ে এখানে গেম খেলে অন করে করে দেখতে পারো। তাপ বাড়িয়ে দিছি, এবার একটু মনে বেশি এক্সপানশন হবে, ওই যে দেখো কতখানি উচ্চতা বাইরে গেছে, আরো বাড়িয়ে দেখি। এগুলা জাস্ট বাসায় গেম খেলার জন্য, চ্যাপ্টার শেষে এই সমস্ত গেম সব ভালো মতো বুঝতে পারবা। আপাতত জাস্ট একটু তাকিয়ে টুকিয়ে দেখলা কেমন লাগে। আমি তোমাদের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওয়েবসাইটের, তোমরা কপি করে রাখো নিজের কাছে। লিঙ্ক আবার ভাই কপি করে কোথা থেকে বা কেমনে কপি করে, যারা জানো না তাদের বলবো গুগল কিপ অ্যাপটা ইউজ করো। এটার উপরে আমি আলাদা ক্লাস নেব কোনো সময়, যে কিভাবে নোট গুছিয়ে রাখে, অনলাইনে কেমনে পড়াশোনা করলে তোমাদের বেটার রেজাল্ট হবে, কিভাবে ইউটিউবে প্লেলিস্ট করে গুছায়,
সবকিছুকে মেনটেন করে কিভাবে অনলাইনে ডিজিটাল ওয়ার্ল্ডে, সেই বিষয়ক জ্ঞান তোমাদের যে কোনো একটা ক্লাসে পরবর্তীতে আমি দেব। বাট আজকের মতো এইটুকু জাস্ট মনে রাখো, থার্মোডাইনামিক্স নিয়ে খেলাধুলা করতে চাইলে সেই গেমগুলো আমরা এই ওয়েবসাইটে পাচ্ছি, যেটা লিংক তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। এরপর আসা যাক, খেলার সাইট পাইলাম তো ভাই, বই কোনটা পড়বো? বই পড়ার জন্য যদি বলো, আমি তোমাদের কিছু বইয়ের নাম দেখাচ্ছি। এই বইগুলো তোমরা ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারবা, যদি একটু জ্ঞানী মানুষ হয়ে থাকো তাহলে ফ্রিতে ডাউনলোড করতে পারবা। আর ওই ব্যাপারে আমি কিছু বলতে চাচ্ছি না আপাতত, বাট দুইটা বই আর কি তোমাদের বেটার হবে থার্মোডাইনামিক্স যদি স্টাডি করতে চাও বাসায়। একটা হলো এই যে এটা, যেটা আমি দেখাচ্ছি এখন, এটা হলো রেজনিক হ্যালিডে ক্রেইনের বই। এখান থেকে জেনারেলি বুয়েটের কিছু প্রশ্ন আসে, বাট কমন আসে না, বাট ওইখান থেকে আর কি প্রশ্ন আসে অনেকটাই। ফান্ডামেন্টালস অফ ফিজিক্স, রেজনিক হ্যালিডে ক্রেইন, এটার মধ্যে তোমরা চ্যাপ্টার পাবা থার্মোডাইনামিক্স নামের দুই তিনটা জায়গা পাবা, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। টেম্পারেচার, হিট অ্যান্ড ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, দ্য কাইনেটিক থিওরি অফ গ্যাস, এন্ট্রপি, এই তিনটা চ্যাপ্টার 18, 19, 20 রেজনিক হ্যালিডে ক্রেইন থেকে পড়া লাগবে যদি তুমি ভালোভাবে থার্মোডাইনামিক্স স্টাডি করতে চাও। এন্ড দেন আরেকটা বই আছে, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকেও তুমি থার্মোডাইনামিক্স স্টাডি করতে পারবা। এটা হলো ফিজিক্স ফর সায়েন্টিস্ট অ্যান্ড ইঞ্জিনিয়ার উইথ মডার্ন ফিজিক্স, এডিশন নতুনটা নিতে পারো, সুয়েরে বই এটা। এটার মধ্যে তোমরা যে খুঁজলে পাবা আই থিঙ্ক থার্মোডাইনামিক্স, এই যে থার্মোডাইনামিক্স একটা চ্যাপ্টার আছে পার্ট 3-তে। এটার ভিতরে এটা খুব জোস লেভেলের বই, অনেক আস্তে আস্তে পড়তে পারবা। এটা বাংলার থেকে একটি সোজা বই। আমাদের বাংলাদেশের বইগুলো হয় কি বিদেশি রাইটারদের, ইন্ডিয়ান আর বিদেশি রাইটারদেরটা কপি করে বানানো হয়। তো আমাদের বইগুলো থেকে এই বইগুলো স্ট্যান্ডার্ড অনেক উন্নত এবং খুব সুন্দরভাবে লেখা, এবং পড়লেও ভালো, মন ভালো থাকবে। এটা আমাদের বইগুলো দেখতে অনেকটা টয়লেটের মতো, যদিও আমাদের ওগুলাই পড়তে হয়, বাট এটা দেখতে অনেক সুন্দর এবং ছোট ছোট জায়গায় অনেক ভাই সুন্দর। বইগুলা কি নেটে পাওয়া যাবে? হ্যাঁ, নেটে পাওয়া যাবে ভাই। না পেলে আমাদের সার্কেলে নক দিও, আমরা বের করে তোমাদের দিয়ে দেবো। এই দুইটা বই থেকে তোমরা পড়তে পারো থার্মোডাইনামিক্স। আর এই তো, এখন তাহলে ক্লাসের মূল অংশে চলে আসি। আমি তোমাদের দেখাইছি টপিকগুলো। প্রথমত হিট, টপিক 1 এর একটু বিস্তারিত লিখতে হয় যে হিট বিভিন্ন টাইপের হিট হইতে পারে। হিট রিলেটেড কি বলে, হিট আসলে কি, তোমাদের কি মনে হয় হিট জিনিসটা কি? হিট জিনিসটা আসলে কি? পদার্থবিজ্ঞান অনুযায়ী হিট কি জিনিস, কেউ কিছু বলতে পারো? এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। ভেরি গুড ফাতেমা, থ্যাংক ইউ। হিট হলো এক প্রকার এনার্জি। সো আমরা লিখলাম হিট হলো এনার্জি। এই হিট এনার্জি কিভাবে পাচ্ছি, কোন সূত্র থেকে পাচ্ছি, হিট এনার্জিটা কোন জায়গা থেকে রিলিজ হচ্ছে, কোন সময় রিলিজ হচ্ছে, সেটার উপরে বেস করে কয়েক ধরনের ডেফিনেশন আছে। যেমন আমরা হিটের মধ্যেও কিছু টাইপের হিট করব, যেমন তোমরা লিখতে পারো এটা হলো এস হিট, মানে স্পেসিফিক হিট, যেটাকে বলা হয় আপেক্ষিক সুপ্ত তাপ। আর আমি একটু লিখেও দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, এটাকে বলতেছি আপেক্ষিক সুপ্ত তাপ। স্পেসিফিক হিট আসলে আপেক্ষিক সুপ্ত তাপ না, সরি আমি লিখতে যায় জাস্ট লিখে ফেলছি। এটা হবে জাস্ট তোমার স্পেসিফিক হিট মানে হইলো তোমার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা, আপেক্ষিক তাপ। আর এইখানে আরেকটা ল্যাটেন্ট হিট, এল হিট, মানে ল্যাটেন্ট হিট মিন্স হলো তোমার সুপ্ত তাপ। মানে সুপ্ত মানে কি, ঘুমায় রয়েছে যে তাপ, সুপ্ত তাপ। এই তাপ সম্পর্কে জানা লাগবে। তাপের আরো প্রকার ভেদ আছে তোমাদের। যদি বলি পরিবাহিত তাপ, মানে একটা জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার্ড হয়েছে এরকম তাপ, সেটাও একটা তাপ হিসেবে লিখতে পারো। তারপরে আমরা মোলার আপেক্ষিক তাপ, মোলার আপেক্ষিক তাপ সম্পর্কে জানবো। এটা হলো জাস্ট রিলেটিভ মোলার স্পেসিফিক হিট, মোলার স্পেসিফিক হিট বলতে পারো, মোলার স্পেসিফিক হিট। এই ধরনের কিছু হিট সম্পর্কে জানতে হবে আমাদের প্রথম এই সেকশনের আন্ডারে, তাপের আন্ডারে। তাপ কি জানলাম,
এক ধরনের শক্তি, কিন্তু এই শক্তিটা বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের শক্তি ইউজ করি, তাই না? একটু চিন্তা করে দেখো, রাগও এক ধরনের শক্তি, ইমোশনের এমন একটা অংশ যেটা রাগ বলি আমরা, খেপে যাই আমরা, মারামারি করতে যাই, কাউরে ধুলাই দিতে যাই, এটা এক ধরনের শক্তি। আবার আরেক ধরনের ক্রিয়েটিভিটি একটা শক্তি হইতে পারে, যে ক্রিয়েটিভ কাজে ব্যবহার করতেছে এমন শক্তি, ছবি আঁকার জন্য, নাচার জন্য, বা কোন একটা ড্রয়িং তৈরি করার জন্য। আমাদের মধ্যে কেউ যেন একটা ইউটিউবার আছে, সে খুব সুন্দর সুন্দর ড্রয়িং এবং আর্টের ক্রাফটের কাজ করে। কে আছো একটু বলো তো আনমিউট করে। সে মনে হয় এখনো আসে নাই। আর্ট এন্ড ক্রাফটের উপরে ইউটিউব চ্যানেল আছে কার? এখানে কেউ কি আসো? ও মনে হয় আসে নাই ভাই। লতিফা বানু নামে যুক্ত হয়েছ, সে তুমি নিজের এইটা বন্ধ রাখতে পারো ভাই, তোমার স্ক্রিন শেয়ারটা বন্ধ রাখ, মানে তোমার ফেসটা বন্ধ রাখো, ফেস ক্যামেরাটা। আচ্ছা, সেটা এক ধরনের শক্তি। তারপরে আমরা আরেক ধরনের শক্তি দেখি, যেটা দিয়ে মনে করো শ্রমিকরা কাজ করে, ইয়া ইয়া এই সমস্ত বলে, মুখে মুখে বলে বিভিন্ন গাছ টাছ কাটে, বিভিন্ন শ্রমিক আছে, তাদের এক ধরনের শক্তি আছে। তো সবই শক্তি, কিন্তু এই শক্তিকে ভিন্ন ভিন্ন নাম দেওয়া হচ্ছে। তো তাপেরও বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে। তাপ শক্তিটা কিভাবে লেনদেন হচ্ছে সেটার উপর বেস করে কয়েক ধরনের তাপ শক্তি সম্পর্কে আমরা জানবো। আর তাপমাত্রা, তাপমাত্রা জিনিসটা কি কেউ একটু বলো তো। বস্তুর তাপীয় অবস্থা। যা দিয়ে তাপ মাপে। যা দিয়ে তাপ মাপে। Thermal state of a body. এক্স্যাক্টলি, তাপমাত্রা or temperature is a thermal state of a body, বাট আমি বলবো যে জিনিসটাকে এইভাবে দেখতে, তোমাকে ধরো একজন চিমটি দিল, চিমটি দিলে তোমার একটু ব্যথা লাগে, তুমি বলো, এটা হলো চিমটির ইফেক্ট। তো তাপমাত্রাকে আমরা বলবো হিটের ইফেক্ট। হিট এনার্জি কার মধ্যে কত বেশি বা কম আছে সেটা বোঝার একটা ইফেক্ট বলা যেতে পারে। তো শর্টেস্ট ওয়ে যদি আমি বলি, সব থেকে কম শব্দে আমি কথা বলি জেনারেলি, ইফেক্ট অফ হিট, মানে তাপ শক্তি কতখানি আছে সেটা বোঝার একটা প্রভাব হলো তাপমাত্রা। মানে তাপেরই একটা বৈশিষ্ট্য, তাপ নিজে না কিন্তু তাপের একটা বৈশিষ্ট্য। চিমটি না কিন্তু চিমটির ব্যথাটা। আচ্ছা, তাপমাত্রা পরিমাপের নীতি, তারপরে আমরা শিখবো যে বিভিন্ন তাপমাত্রা কেমনে মাপা যেতে পারে, কি উপায় থাকতে পারে, এরপর কিছু সিস্টেম আর হলো প্রক্রিয়া সম্পর্কে জানবো। আচ্ছা, মোটামুটি আমরা ক্লিয়ার হয়েছি যে কিভাবে আগাইতে হবে। সো আমরা একটা একটা করে শুরু করি, চলো। এখানে আর কিছু না বললাম, আমরা বেসিক একটা টপিকে চলে আসি। তোমরা ছোটবেলায় এই জিনিসটা পড়ছিলা, আই থিংক হিট শক্তি নিয়ে কথা বলতে চাচ্ছি, হিট বা তাপ। তাপ শক্তির মধ্যে প্রথমত তোমরা এই জিনিসটা জানছিলা, একটু মনে করে দেখো, একটা বস্তুর ভর যদি 1 কেজি হয়, সেটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে আমি যে পরিমাণ তাপ শক্তি 1 জুল লাগে দিতে হয়, কত জুল লাগে সেটা জানি না, যত পরিমাণ তাপ শক্তি দিতে হয় সেটাকে বলা হয় কি? কারো মনে আছে? তোমরা ছোটবেলা 9-10 এটা দেখছিলা, যারা ভুলে গেছো তাদের জন্যই জাস্ট বলে দিচ্ছি, এটাকে বলা হয় আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। আর যদি আমি শুধু যে কোনো একটা বস্তুর এনি অবজেক্টের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে চাই, তাহলে সেই তাপ শক্তিকে বলা হয় সি বা হিট ক্যাপাসিটি। তার মানে যে কোনো একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে তার মধ্যে যত তাপ দিছ সেটাকে আমরা বলবো হিট ক্যাপাসিটি বা তাপ ধারণ ক্ষমতা। এটাকে লেখো হিট ক্যাপাসিটি। আর এই পাশে আমরা যেটা বললাম এটাকে বলা হচ্ছে স্পেসিফিক হিট বা আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। এটাকে আরেকভাবে বলা যায় রিলেটিভ হিট ক্যাপাসিটি। যারা ইংলিশ ভার্সনে আছো তাদের জন্য বিশেষভাবে বলে দিচ্ছি, we are studying heat আর the measurement of the value of heat if we take a 1 kg object and raise its temperature to 1 Kelvin,
then the amount of heat needed is the specific heat or relative heat capacity. On the other hand, the heat capacity, just heat capacity means how much amount of heat energy you will require to increase the temperature just 1 Kelvin of any object. এই দুটার মধ্যে একটা শব্দের পার্থক্য খেয়াল করো। বাংলায় আপেক্ষিক আছে, এখানে খালি তাপ ধারণ ক্ষমতা আছে। তার মানে পার্থক্যটা হলো, এই আপেক্ষিক মানে হইলো আমরা ভরটাকেও ফিক্স করে দিচ্ছি, তারপরে হিসাব করতেছি। মানে তোমার এক বন্ধু বলল যে এত বড় একটা বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বাড়াইছি, আমার তাপ শক্তি লাগছে 30 জুল পরিমাণ। আবার আরেকটা বন্ধু ধরো বলল যে একটা ছোট্ট একটা অবজেক্ট ছিল, সেটার তাপমাত্রা 1 কেলভিন বাড়াইছি, আমার 30 জুল পরিমাণই শক্তি লাগছে। তাইলে বিজ্ঞানীদের একটা সমস্যা হবে। কি সমস্যা বলো তো? কেউ কি ডিটেক্ট করতে পারতেছো? কেউ যদি কিছু বুঝতে পারো আমাকে একটু বোঝাও তো, কি বুঝতেছো, আমি কি বলতে চাচ্ছি আর কি, না বলে জিজ্ঞেস করতেছি। একটু মাথা খাটিয়ে বলতে পারো যে বিজ্ঞানীদের কি সমস্যা হইতে পারে এইভাবে কেউ বললে? আচ্ছা, অনেকেই বুঝতে পারো নাই। একটা বন্ধু আমেরিকা থেকে ফোন করে বলতেছে তাপ ধারণ ক্ষমতা হলো 30, তুমি বাংলাদেশ থেকে বলতেছো আমারও তাপ ধারণ ক্ষমতা 30, কিন্তু আসলে দুইজনের ভিন্ন বস্তু ছিল। একজনে হলো 50 কেজির বস্তু নিয়ে কাজ করতেছিল, আর একজনে মাত্র 30 কেজির বস্তু নিয়ে কাজ করতেছিল। তো বিজ্ঞানীদের কষ্ট হইতেছে বুঝতে যে কার আসলে তাপ ধারণ ক্ষমতা বেশি। অনেকটা তুমি বলতে পারো যে ওই যে ছোটবেলায় যে কার্টুনে গল্প শুনছিল না, এক ডাকাত দল বলতেছে আজকে একজনের মাইরে আসছি, বলতে বলতে দেখে আরেকজন পাশের থেকে একজন, পাশের বাসার একজন বলতেছে আজকে এক ঘুষিতে এক চরে 5টারে মেরে ফেলছি। সো ডাকাত ভয় পেয়ে গেছে। ঘটনা কি? 5টারে মেরে ফেলছে শালা, আমি সারাদিন ধরে একটারে মারতে পারলাম। ডাকাত হইলো মারছে মানুষ, আর পাশের বাসায় যে সে এক চরে 5টা মশা মারছে। তো 5 দেখে বোঝা যাচ্ছে না কিছুই। একই রকম ভাবে দুইটা অবজেক্টের ম্যাস বা ভর যদি ডিফারেন্স হয়, দেন 1 কেলভিন টেম্পারেচার ইনক্রিজ করতে বা বাড়াতে তুমি যে তাপটা নিচ্ছ সেটা তাপ ধারণ ক্ষমতা বুঝালেও সেটা স্পেসিফিক ভাবে আমাকে হেল্প করবে না বুঝতে যে কোনটার ধারণ ক্ষমতা আসলে বেশি। কারণ এটার 5 কেজি বা 30 কেজি নিলে হয়তো এর থেকে কম ধারণ করতে পারতো তাপ, বা কম তাপ অ্যাবজর্ব করতে পারতো। আর সেই জন্যই স্পেসিফিক হওয়ার জন্য সায়েন্টিস্টরা স্পেসিফিক হিট তৈরি করেছে। অর্থাৎ এইবার বলে দিছে যে না, খালি 1 কেলভিন তাপমাত্রা বাড়িয়ে আমরা ক্যাপাসিটি মাপবো না, আমরা চাচ্ছি স্পেসিফিক হিট ক্যাপাসিটি। অর্থাৎ 1 কেজি ভর নেব, 1 কেলভিন তাপমাত্রা বাড়িয়ে দেখবো কতখানি তাপ ও নিতে পারে, কতখানি তাপ ওর অ্যাবজর্ব করতে পারে 1 কেলভিন বাড়াইতে বাড়াইতে। সেটাই হবে ওর তাপ ধারণ ক্ষমতা বা স্পেসিফিক হিট ক্যাপাসিটি অর রিলেটিভ হিট ক্যাপাসিটি। সবাই কি বুঝতে পারছি? একটু বুঝতে পারলে চ্যাটে একটু ইয়েস লেখো, চ্যাট বক্সে একটু লেখো ইয়েস। আর না বুঝতে পারলে নো লেখো, আমি তোমার সাথে কথা বলতেছি আবার। আশরাফুল লেখছে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্টুড হবে ওটা। আচ্ছা, এইবার এই দুইটা সংজ্ঞা জেনে বা ডেফিনেশন জেনে আমার কি লাভ হইলো একটু বোঝার চেষ্টা করো। আমি এখান থেকে দুইটা হিট বের করার সূত্র বের করে আনবো। এক নম্বর হলো হিট ক্যাপাসিটিকে সি দ্বারা প্রকাশ করা হয়। এটার সূত্র কেমনে তৈরি করে দেখো। আমি একটা যে কোনো একটা অবজেক্টের টেম্পারেচার ডেল্টা এটা লিখতে যাই, আবার কি লিখলাম, আচ্ছা ডেল্টা থিটা তাপমাত্রা বৃদ্ধি করতে কিউ পরিমাণ তাপ দিতে হয়। মিন্স যদি এমন হয় যে
ডেল্টা থেটা টেম্পারেচার ইনক্রিজ করার জন্য তোমার যে হিট এনার্জি লাগতেছে সেটা হলো কিউ পরিমাণ। তাইলে 1 কেলভিন বাড়াতে বা 1 কেলভিন টেম্পারেচার চেঞ্জ করতে তোমার তাপ লাগতেছে কত? এতখানি। এইটাই হলো বাই ডেফিনেশন কি আমাদের, কি বলতো? Specific heat. তাপ ধারণ ক্ষমতা। এটাই হলো তাপ ধারণ ক্ষমতা, এক্স্যাক্টলি। আমি যার লিগে বক্স বানাইতে চাইলাম, বক্স হয় না, কোন অবস্থা, এই তো হইছে। আচ্ছা, এবার আসো, তাইলে সি এর একটা ফর্মুলা পেয়ে গেছি, কিউ বাই ডেল্টা থেটা। আমি আবার থেটাটাকে এইভাবে লিখছি, কি ব্যাপার? আচ্ছা, এরপরে আরেকটু নিচে আসি। এখন যদি আমরা বলি যে ডেল্টা থেটা পরিমাণ টেম্পারেচার ইনক্রিজ করতেছি, কিন্তু এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল্টা থেটা বৃদ্ধি করতে বা চেঞ্জ করতে কিউ পরিমাণ তাপ লাগে। তাহলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগবে সেটাকে এইভাবে প্রকাশ করা যাবে। এটা কি? এটা হচ্ছে আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা। ভেরি গুড, স্বাধীন বললা? জি ভাইয়া। থ্যাংক ইউ স্বাধীন। তাহলে এটা হলো এস এর ডেফিনেশন অনুযায়ী, এস এর ফর্মুলা এস ইজ ইকুয়াল টু এইটা। এইবার দেখো, আমরা দুইটা ফর্মুলাকে একসাথে করে তোমাদের মুখস্থ করার জন্য সুবিধা করে দেব, এইটা আর এইটা। সি এন্ড এস দ্বারা কিউ এর যদি ফর্মুলা বের করি, এটা এখান থেকে আসতেছে কিউ ইজ ইকুয়াল টু সি ডেল্টা থেটা, আর এখান থেকে কিউ আসতেছে এম এস ডেল্টা থেটা। সো আমরা কিউ বের করা দুইটা ফর্মুলা এখান থেকে পেয়ে গেছি, একটা হলো সি ডেল্টা থেটা, একটা এম এস ডেল্টা থেটা। তোমাদের মধ্যে এই পর্যন্ত আসছি যারা বুঝতে পারো নাই তারা একটু নো লিখে কমেন্ট করো প্লিজ। সবাই তাহলে বুঝতে পারছি, তোমরা আসলেই খুবই জোস। ওকে, আমরা হিট বের করার এই দুইটা ফর্মুলা শেখার পর এইটার মতো সিমিলার একটা ফর্মুলা বের করে আনতেছি, দেখো। ভাইয়া একজন বলছে না। ওকে ওকে, রানী বলেছে নো। রানী, তুমি কোন জায়গাটায় বুঝো নাই বলো একটু? কিছুই বুঝো নাই মনে হচ্ছে, কারণ তুমি লেট করে আসছো আই থিংক, নাকি? রানী একটু আনমিউট করো। বলেন, আমি বুঝতে পারি নাই, নেট ডিস্টার্ব ছিল। আচ্ছা আচ্ছা, তুমি কোন অংশটা বুঝো না এটা একটু বলো। হ্যালো, তাপমাত্রা বৃদ্ধি করতে এখান থেকে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হলো আমি এখানে একটা ঐকিক অঙ্ক করেছি যে এম কেজি ভরের বস্তুর তাপমাত্রা ডেল্টা থেটা বৃদ্ধি করতে তাপ লাগে হলো কিউ পরিমাণ। তাইলে 1 কেজি ভরের বস্তুর তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে তাপ কত লাগবে? ঐকিক অনুযায়ী কিউ ডিভাইডেড বাই এম ডিভাইডেড বাই ডেল্টা থেটা আছে। আর আমাদের তাপ ধারণ ক্ষমতার আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা বা স্পেসিফিক হিটের ডেফিনেশন বা সংজ্ঞা হলো কিউ ডিভাইডেড বাই এম ডেল্টা থেটাই আসলে সংজ্ঞাটা হলো 1 কেজির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটাই হলো এস। তাই এই পুরো বক্সের মধ্যে যা দেখতেছি সেটাই আমরা এস হিসেবে লিখেছি। রানী, তুমি এতটুকু বুঝছো? জি ভাইয়া, বুঝছি। একই রকম ভাবে একটু আগে 1 কেলভিন তাপমাত্রা যে কোনো বস্তু, যে কোনো ভরের বস্তুর 1 কেলভিন তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ শক্তি লাগে, যে পরিমাণ হিট রিকোয়ার, ওইটুকুকেই বলা হয় আমাদের হিট ক্যাপাসিটি বা তোমার ক্যাপাসিটি সি, এটা বা তাপ ধারণ ক্ষমতা সি। সো এইটা ইজ ইকুয়াল টু সি লিখেছি। দুইটা থেকে আমি আর গুণন, বজ্র গুণন বা ক্রস মাল্টিপ্লিকেশন করে কিউ বের করেছি, কিউ ইজ ইকুয়াল টু সি ডেল্টা থেটা। এভাবে করে আমরা দুইটা সূত্র পেয়েছি, একটা সি ডেল্টা থেটা, একটা এম এস ডেল্টা থেটা। এম এস এর জায়গায় এইখানে আছে সি। তো আমরা সবকিছুকে এখন কেটে দেব। তোমরা যারা স্ক্রিনশটটা নিতে চাও নিতে পারো আর কি, তাড়াতাড়ি করে এটুকু জিনিসপত্রের। স্বাধীনও একটু নিয়ে রাখো, পরবর্তীতে দিয়ে দিও ওদের। আমি তো ভাই খাতায় তুলছি। আচ্ছা, খাতায় তুলছো, তোমরা নোট তো পাবাই, সমস্যা নাই। এখন যেটা বলতে চাচ্ছি দেখো, ওটা আসলে লাগবেও না, এইটুকু লিখে রাখো। কিউ বের করার দুইটা সূত্র শিখছি, একটা হলো সি ডেল্টা থেটা অথবা সি এর জায়গায় এম এস ডেল্টা থেটা। কিউ বের করার আরো সূত্র শিখবো, সব এখানে লিখবো, বাকিটা তোমাদের দরকার নাই, কারণ বেসিক
তো পরীক্ষায় আসবে না, জাস্ট অ্যাপ্লিকেশনটা আসবে, সৃজনশীল প্রশ্নে বেসিক আসে না বেশি। এখন আরেক ধরনের তাপ সম্পর্কে কথা বলবো, সেটা হলো সুপ্ত তাপ। সুপ্ত তাপকে বলা হয় ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিট জিনিসটা কি কেউ একটু বলতে পারো? সুপ্ত তাপ মানে কি? ঘুমায় রয়েছে তাপ, তাপের কি অনেক মানে রোজা যে তাপমাত্রা আসলে প্রত্যেক বস্তুর মধ্যেই তো তাপ আছে, যে তাপটা মানে আমরা বুঝতে পারি না কিন্তু ভিতরে আছে যে শক্তিটা আর কি। লুকিয়ে রয়েছে তাপ না? আচ্ছা, স্বাধীন একরকম বলছে, আর কেউ কিছু বলবা? হ্যাঁ বলবো, যখন তাপ করতে পারে না। রবিউল একটা দারুণ কথা বলছে, দীপ্ত বলে ফেলো। যে তাপমাত্রার অবস্থার পরিবর্তন করে কিন্তু তাপমাত্রার পরিবর্তন করে। দীপ্ত আরো ভালো কথা বলছে, যে তাপ বস্তু অবস্থানে পরিবর্তন করে, তাপমাত্রা চেঞ্জ করে না। লতিফা বলবা নাকি কিছু? তুমি আনমিউট আছো। ও না, মিউট আনমিউট কেমনে করে এটাই বুঝে না মনে হইতেছে। যে তাপমাত্রা পরিবর্তন না করিয়া বস্তুর অবস্থা পরিবর্তন ঘটায়। হ্যাঁ, তোমরা যেটা জানো ওইটাই ঠিক। সত্য তাপ মানে হইলো যে না তাপ। ভাই, বলো না ভাই, কে বললা? সে তোমার সংজ্ঞাটা বলো দীপ্ত। লতিফা বলছে যে ও কিছু বলবে ও না, আচ্ছা, এই জন্য না বলছে। আমি ভাবছি যে সংজ্ঞাটাই ভুল। আচ্ছা, যে তাপ বস্তুর তাপমাত্রা পরিবর্তন না করে বস্তুর অবস্থানের, ভাইয়া এটা মনে হয় অবস্থান হবে না, অবস্থা হবে। অবস্থা, হ্যাঁ তাই তো। আমি তো বাংলায় এমনি প্লাস পাই নাই। বস্তুর অবস্থা, দৈত্যানয়কের বাদ যাবে, অবস্থার পরিবর্তন ঘটায়। এটা সবসময় কি সত্য কথা বলা যায়? আসলে যায় না। তারপরে আমরা ধরতেছি এটা হলো সত্য তাপ নরমালাইজ ফরম্যাটে। আমি ইংলিশ ভার্সনের জন্য বলতেছি, যারা ল্যাটেন্ট হিটের ডেফিনেশনটা লিখতে পারো, দা অ্যামাউন্ট অফ হিট দ্যাট changes the state of matter but do not change the temperature, that amount of heat for 1 kg বা per kg object is called latent heat. এটা এই যে কথাটা বললাম সেটা 1 কেজি বস্তুর জন্য হইতে হবে, এছাড়া ল্যাটেন্ট হিট বা সুপ্ত তাপের সংজ্ঞাটা ভুল হবে। কারণ তুমি অনেক কিছুর অবস্থান চেঞ্জ করতে পারো। 1 কেজি পানিরে বাষ্পীভূত করলা বা 1 কেজি বরফরে গলায় ফেললা, ডিপেন্ড করবে যে তুমি আসলে কত কেজি নিয়ে কাজ করতেছো। সো সুপ্ত তাপের পরিমাণ বাড়তে কমতে পারতো, বাট সুপ্ত তাপকে ফিক্স করার একটা উপায় আছে, তুমি এটার ভরটাকে ফিক্স করেই ফেলো, 1 কেজি ধরে কাজ করো। এখানে যেহেতু তাপমাত্রাই চেঞ্জ হচ্ছে না, সো আমার জাস্ট হিসাব করতে হচ্ছে যে ল্যাটেন্ট হিটের মধ্যে কয়েকটা টাইপ আছে। ল্যাটেন্ট হিট হইতে পারে এল এফ। এল এফ মানে হইলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন, মানে কোনো কিছুর গলনের আপেক্ষিক সুপ্ত তাপ। সুপ্ত বানাম কি রে? সুপ্ত বানাম তো পারতেছি না। দন্তস্বর রসুগার পয়তো তো একার আচ্ছা, পয়েতে যুক্ত। হ্যাঁ আমি যা লিখছি এটা দেখে বোঝা যাচ্ছে পয়তো বা কিছু একটা হবে হয়তো। আচ্ছা, এলভি মানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ত তাপ। যে জিনিসটা বুঝতে হবে তোমার, এইখানে আমি কি বললাম, নিচে আমি কি বললাম, দুইটা জিনিস বলেছি। একটা হলো তোমরা 9-10 এটা পড়ে আসছো, কোনো কিছু বলে এলভি না এলআর? এলভি ভ্যাপোরাইজেশন লিখেছি, আর ও লেখে অনেক বইতে, তাতে সমস্যা নাই, আমি ভি লিখি। এলভি মানে ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, ভি, ঠিক আছে? বাষ্প তো ভ্যাপর, ভ্যাপর মানে বাষ্প।
আর এফ মানে ফিউশন, গলে যাচ্ছে। যদি এই বরফটা গলে পানি হয়ে যায়, পানি পানি নোয়া খাইলা যদি কেউ খাইকা থাকো তাহলে হানি হয়ে যায়, হানি। এই যে হানি হয়ে যাচ্ছে, এই হানি হইতে যে শক্তিটা লাগতে হচ্ছে, মানে তুমি তাপ দিয়ে তো হানি বানাচ্ছ, কিন্তু তুমি যখন 0 ডিগ্রির বরফে মাপতে যাবা তখন দেখবা 0 ডিগ্রি সেলসিয়াসে এই হানি 0ই হয়ে বসে রয়েছে, মানে বরফ গলে পানি হয়ে গেল বাট তাপমাত্রা বাড়ে না। এটা একটা মজার ঘটনা। তুমি ভাববা যে কি ব্যাপার, সবসময় তো তাপ দিলে তাপমাত্রা বাড়ার কথা, তুমি তাও তাপ দিচ্ছ, বাড়তেছে না কেন? 0 ডিগ্রিতে তাপমাত্রা 0 ডিগ্রিতে আছে, কারণ তোমার যে তাপ শক্তিটা সেটা সুপ্ত আছে, ঘুমিয়ে রয়েছে, তাপমাত্রা বাড়াইতেছে না। এটার ভিতরের পার্টিকেল গুলাকে ভেঙে এটার এই পুরো বরফটাকে গলিয়ে সেটার অবস্থার পরিবর্তন ঘটাচ্ছে, স্টেট চেঞ্জ করতেছি আমরা। তো তুমি এইখানে 1 কেজি ভরের বরফকে গলানোর জন্য যে পরিমাণ শক্তি দিলা কিন্তু তাপ শক্তি বাড়লো না, সেই শক্তিটাকে আমরা এই কিউ পরিমাণ এনার্জিকেই বলতেছি এল এফ বা ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা বরফ গলনের আপেক্ষিক সূত্রতা। একই রকম ভাবে আমি যদি এই তোমার হানিকে যদি আরো বেশি তাপ দেই, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠার পর তোমার এই হানি আর দেখবা তাপমাত্রা বাড়বে না। আজব ব্যাপার। 100 ডিগ্রি সেলসিয়াসে ওঠার পর নরমালি আমাদের অ্যাটমসফিয়ারিক প্রেসারে বলতেছি, প্রেসার চেঞ্জ করলে এটা চেঞ্জ হবে, বাট জেনারেল কেস চিন্তা করো, আগে আজগবি কিছু চিন্তা করো না, পরে চিন্তা করাই। হ্যাঁ ঠিক আছে, যত কিছু আজগবি চিন্তা করার ইচ্ছা হবে সবই চ্যাপ্টারের শেষে তোমরা চিন্তা করতে পারবা, আর কোনো কনসেপ্ট বোঝানোর পরে তোমাদের যত কিছু ইচ্ছা প্রশ্ন করতে পারবা। এবং আমি আজগবি প্রশ্ন খুবই পছন্দ করি, তোমার যত মাথায় যা মনে আসবে কোশ্চেন করতে পারবা। আর দেখো 100 ডিগ্রিতে যখন বাষ্প হয়ে যাচ্ছে তখন এই যে তোমার হানি বা পানি তাপমাত্রা চেঞ্জ করতেছে না, এবার কি করতেছে, পানি গ্যাসিয়াস স্টেটে অর্থাৎ গ্যাস হয়ে যাচ্ছে। এই গ্যাস হওয়ার জন্য যে তাপটা দিলে 1 কেজি ভরের পানিকে, সেই তাপটা হইলো ল্যাটেন্ট হিট অফ ভ্যাপোরাইজেশন, মানে বাষ্পীভবনের আপেক্ষিক সূক্ষ্মতা। এই যা বলছি এই কথাটা ল্যাটেন্ট, এই আপেক্ষিক সূক্ষ্মতাপ কি এবং 2 ধরনের সূক্ষ্মতাপ সম্পর্কে কথা বলেছি, এটা যারা বুঝো নাই তারা একটু দয়া করে মেসেঞ্জারে লেখো নো, আর যারা বুঝতে পারছো তারা একটু ইয়েস লেখো। মেসেঞ্জারে না, সরি, চ্যাট বক্সে, গুগল মিটের। অনেকে এতটাই কুরামি করে বসে থাকে যে ইয়েসও লিখতে ইচ্ছা করে না অনেকের, তাদের নাম ডিটেক্ট করে বের করবো, দাঁড়াও। বুঝছো? এই যে এতটুকু যে পড়াইলাম আমি, এটার মধ্যে এখন তোমাদের এই জিনিসগুলো একটু মুখস্থ রাখতে হবে। কিছু কিছু জিনিসপত্র, যেমন পানির জন্য এইখানে তাপমাত্রাটার মান কত, এইখানে তাপমাত্রাটার মান কত, আর পানির আপেক্ষিক তাপ কত, মানে গ্যাসের কত, বরফের কত, এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তোমাদের মধ্যে কেউ কি নো বলেছে? তাহলে আবার বুঝাই। এই এতটুকু আসলে তোমাদের ইন্টারমিডিয়েটের কিছু ছিল না। আজকে যেহেতু আমি চ্যাপ্টারটা শুরু করেছি তাই 9, 10 এর জিনিস পড়াচ্ছি। এটা হলো 9, 10 এর বাচ্চাদেরই শুধু আমি পড়াই, তোমাদের এই জিনিসগুলো পড়ানোর কথা না, যে কারণে আমি অনেক কিছু বানাম লিখতেও বিপদে পড়ে যাচ্ছি যে কি হবে। বাট তোমাদের যেটা মনে রাখতে হবে সেটা হলো এই অংশটা, সবাই একটু গুরুত্বের সাথে এইটুকু তুলে নাও, পরীক্ষায় তোমাদের এটা লাগবে অনেক। এই চ্যাপ্টারের সব থেকে শেষ এবং সব থেকে ডিফিকাল্ট টপিক, যেটা তুমি সম্পূর্ণ ইউটিউব ঘেটে প্রায় 500-র উপরে ভিডিও দেখলে বুঝবা না, সেটা হলো এনট্রপি। সেই এনট্রপির অঙ্ক করতে এই 5টা ডেটা লাগবে। স্পেসিফিক হিট, বরফেরটা, আপেক্ষিক সুপ্ত তাপ, স্পেসিফিক হিট অফ আইস 2100 জুল পার কেজি পার কেলভিন লিখে রাখো, আর ওয়াটারেরটা 4200 জুল পার কেজি পার কেলভিন 4200, আর স্টিমটা বা গ্যাসেরটা 2000 জুল পার কেজি পার কেলভিন। এই 3টা মনে রাখো। আর যখন বরফ থেকে পানি হয় বা পানি থেকে আবার বরফ হয় তখন তোমার যে তাপমাত্রার পরিবর্তনটা, সেটা তাপমাত্রা বৃদ্ধি করে না, তাপের পরিবর্তন শুধু হয়, সেটাকে বলতেছি আমরা ল্যাটেন্ট হিট অফ আইস অর ওয়াটার। সেটা হলো, এটাকে আমরা কি বলছি, একটানে কিভাবে বললাম একটু আগে, ল্যাটেন্ট হিট অফ
এল এফ, মানে এটা হলো এল এফটা ফিউশনের বা গলনের। ফিউশন মানে গলন, এল এফ মানে হলো ল্যাটেন্ট হিট অফ ফিউশন বা গলনের আপেক্ষিক সূক্ষ্ম তাপ। বরফ গলতে গেলে 1 কেজি বরফকে গলাইতে গেলে কতখানি তাপ লাগবে দেখছো? বরফ কিন্তু ব্যাপক ব্যাপক রকমের তাপ খেকো প্রাণী বলতে পারো। অনেকখানি পানিকে মানে অনেকখানি তাপ সে খাবে আর কি, তারপরে গলবে। বরফ কিন্তু সচরাচর গলে না, ব্যাপক প্যারা লাগে বরফের গলতে। তো 336,000 জুল পার কেজি। এখানে আবার কেলভিন লেখো না, কেলভিনে যাবে না, কারণ তাপমাত্রা চেঞ্জ হচ্ছে না, তো তাই কেলভিনটা নাই। আর এখানে কেলভিন আছে, ইউনিটে খেয়াল করো পার্থক্যটা। আর পানির থেকে বাষ্প বা বাষ্পীভবনে, যেটাকে আমি এলভি বলতেছিলাম, তোমরা যারা লিখতে পারতেছো না তাদের জন্য একটু আমি হেল্প করে দিচ্ছি। এটা হলো এল এফ, এটা হলো এল ভি। এই ডাটাটাও মুখস্থ রাখা লাগবে। এখানে এই 5টা তথ্যই মুখস্থ রাখতে হবে। যখন একটা বরফ কিছু তাপমাত্রা থেকে 0 ডিগ্রিতে আসবে, মনে করো -6 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে আসবে, তখন তোমার এই সূত্র এটা লাগবে, সূত্রের মধ্যে প্রয়োগ করতে হবে। আমরা দেখাবো পরে, সমস্যা নেই কিছু। এরপর যখন বরফ গলে যাবে তখন তোমার এটা লাগবে। এরপর যখন গলে পানিকে গরম করবা, 100 ডিগ্রি সেলসিয়াসের পানিতে নিয়ে যাব, তখন তোমার এটা লাগবে। আবার যখন পানি বাষ্পীভূত হয়ে ভ্যাপোরাইজ হয়ে উড়ে যাবে, তখন তোমার এটা লাগবে। এই যে গ্যাসের যখন তাপমাত্রা 100 ডিগ্রি থেকে তুমি 120 বা 30 ডিগ্রি বানাইতে যাইবা, গ্যাসের তাপমাত্রা বাড়াইতে চাইবা, তখন তোমার এটা লাগবে। এই 5টা তথ্যই লাগবে এই চ্যাপ্টারে পড়তে পরবর্তীতে। আমি তো আগেই বলছি, আমরা এইখানে যে অংশটা পড়বো, এই তাপমাত্রা আর এই কয়টা জিনিস হবে আমাদের কি কি বলছিলাম, কেউ বলো তো একটু? মৌলিক বিষয়। মৌলিক বিষয় বা আমাদের রান্না করার জন্য যে থাল বাসন, এগুলা হলো সেই থাল বাসন। এগুলা কনসেপ্টের যাদের এরর আছে, যারা এই কনসেপ্ট গুলাই বুঝবা না, তারা বিপদে পড়বা, মহা বিপদে পড়বা। তো এইটার ফর্মুলাটা কি হইতে পারে? ফর্মুলা হবে এম কেজি ভরের বরফকে গলাইতে যদি আমার সুপ্ত তাপ লাগে কিউ পরিমাণ, তাহলে 1 কেজি বরফ গলাইতে কতখানি লাগে সেটাই হবে আমার ল্যাটেন্ট হিট এল। হয়ে গেল কাজ, সূত্র পেয়ে গেছি। তো ল্যাটেন্ট হিটের সাথে কিউ এর সম্পর্ক কি? আমি যদি কিউ বের করতে চাই এখান থেকে, কিউ ইজ ইকুয়াল টু হবে এম এল। এল দুই ধরনের আছে, ফিউশন অথবা ভ্যাপোরাইজেশন, দুইটাই হইতে পারে। তাই কিউ বের করার আরো দুইটা সূত্র। আমরা তাপগতিবিদ্যায় তাপ নির্ণয়ের 2টা সূত্র একটু আগেই শিখেছি, আরো 2টা সূত্র আমাদের চোখের সামনে আসলো, সব লিখে দিচ্ছি। আমি ইউএস স্ট্যান্ডার্ড অর্থাৎ আমেরিকান স্ট্যান্ডার্ড ফলো করে পড়াচ্ছি, তাই তোমাদের বইয়ের ক্ষেত্রে তোমরা হয়তো এটা একটু পরে এটা একটু আগে পাবা। তো বইয়ের পড়া পুরোটাই পরে দেব, কিন্তু আমি তোমাদের যেটা সবথেকে বেটার সাইকোলজিক্যালি যেটা মনে রাখতে সুবিধা হবে, যে টেকনিকটা তোমাকে পরীক্ষার সময় সবথেকে বেশি হেল্প করবে, সেই টেকনিকে পড়াচ্ছি। তো তোমরা জাস্ট মনে করো না যে বইয়ের সাথে তো ভাই মিলতেছে না, হাই হাই ভাই আমার বউ বলছিল যে ভাই এটার পরে তো এটা পড়ানোর কথা। আমি দেখো কত সুন্দর করে তাপ শুরু করেছি, তাপের সমস্ত সূত্র একসাথে এনে দিচ্ছি। পুরো 9-10 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত তাপের সমস্ত সূত্র একসাথে করে দেব তোমাকে। তো তোমার বউ কি বলছিল, তোমার বউরে আপাতত বেশি কথা বলতে না বলো। এমনিও পড়াশোনার ক্ষেত্রে তোমার বউ যে কথা বলবো এটা যে বেশি কাজে লাগবে এরকম মনে করার কোনো কারণ নাই। সবাইকে আমরা বুঝতে পারছি ব্যাপারটা? এমএলএফ আর এমএলভি এর আরেকবার। আচ্ছা আরেকবার বলতেছি, কেরা জানে বলতেছে শোনা যায় না, কোথায় গেল ওর শোনা? বাইর করো, কি ঝামেলা হচ্ছে, ওর শোনা যাচ্ছে না কেন? শোনার অ্যাবিলিটি প্রবলেম। ও কোথায়, কি সমস্যা ওর? তোমরা বাকিরা সবাই শুনতেছো, ওরে রিপ্লাই দাও যে তোমার শোনায় আসলে সমস্যা। ওর এখন শোনা যায় বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে। স্বাধীনকে আমি জাস্ট আবার একটু বলে দিই, আমরা যদি তাপ শক্তি বের করতে যাই বরফ থেকে পানি হওয়াটা, তখন কিউ এর মান বের করতে গেলে এম ভর ইনটু ফিউশন হইছে না গলছে, তাই এম এল এফ লাগবে। আবার যখন পানি থেকে গ্যাস হবে তখন তাপ শক্তি নির্ণয় করতে গেলে এম কেজির পানিকে এম কেজির গ্যাসে পরিণত করতে যে তাপ শক্তিটা লাগবে সেটা কি এম এল ভি লাগবে।
ঠিক আছে না স্বাধীন? জি জি। এই কারণে তাপ শক্তি নির্ণয়ের দুইটা সূত্র আমি পাশাপাশি লিখে দিলাম তোমাদের, যেন তোমাদের কষ্ট না হয়, যে সময় যেটা লাগবে ইউজ করে ফেলো। অনেকে আবার ভাবে যে ভাই এটার ইকুয়াল নাকি, এটা সবসময় ইকুয়াল হবে না। আরে বোকার মতো চিন্তা করলে হবে? এগুলা কোনোদিনও ইকুয়াল হবে কিনা, ইকুয়াল হবে প্রশ্ন সেটিং এর উপরে ডিপেন্ড করে, যদি টিচার ওভাবে সেটিং করতে চায়। বাট আমি তোমার সূত্র মুখস্থ করার জন্য একসাথে লিঙ্ক করে করে দিচ্ছি। তো এরা পাশাপাশি ইকুয়াল হবে কিনা সেটা সেটা কিন্তু আমি বলি নাই। এটা হলো মুখস্থ করার জন্য তোমাকে সূত্রগুলো একসাথে করে দিয়েছি। এগুলা কি ইউজও করা যেতে পারে কম্বাইন করে করে। বাট তার মানে এটা না যে এইটা আর এটা সবসময় সব পদার্থের হবে ঠিক একই হবে, তা কি হয় নাকি? চিন্তা করে দেখো, এই এম আর এম তুমি কাইটা তুমি বলবা যে ভাই ফিউশনের ল্যাটেন্ট হিট আর ভ্যাপোরাইজেশন ল্যাটেন্ট হিট ভাই সমান, ভাই সমান। আরে একটু আগে মাত্র মুখস্থ করাইলাম তোমার, দুইটা কি সমান নাকি? এই দেখো তো, দুইটা কি সমান দেখা যাইতেছে তোমাদের? না, সমান না কিন্তু। এভাবে সূত্র পাশাপাশি লেখার ক্ষেত্রে অনেক ছাত্রছাত্রী আবার ভুল বুঝে, তাই আমি তোমাদের কথাটা বলে দিলাম আবার, যে এগুলা হলো এইটার সাথে সমান করে করে বিভিন্ন কেসে সূত্রগুলো অ্যাপ্লাই করবা। মানে মাছ কাটতে ছুরি চাপাটি বিভিন্ন কিছু লাগানো যেতে পারে, সবই লাগবে এরকম মনে করার কোনো কারণ নাই। আর বাজার থেকে কাইটা আনা মাছের ক্ষেত্রে তো কিছুই লাগবে না। সো এই জিনিসগুলো সাবধান। এরপরে আমরা আরেকটা সবার শেষে আজকে তাপ সম্পর্কে, তাপের উপরে পিএইচডি করে ফেলতেছি আমরা, আরেকটা তাপের সম্পর্কে বিস্তারিত একটা সূত্র শিখবো। সেটাকে বলা হয় এটা ইন্টারমিডিয়েটেড, এটা 9-10 এর না। এতক্ষণ আমরা 9-10 এর থেকে বেরিয়ে হইনি। আমি যে তোমাদের ধরে নিচ্ছি যে তোমরা ক্লাস 9-10 পাস করো নাই, বাট এখন 9-10 এর বাইরের কিছু কথা বলি। তোমরা আমাকে একটু বলো তো, এই যে তোমার এখানে গ্যাস দিলাম, এই গ্যাসটার ভর মাপা সোজা নাকি মোল সংখ্যা মাপা সোজা? মোল সংখ্যা। কেন? মোল সংখ্যা। PV = nRT, এটা দিয়ে মনে হয়। ভর। আচল, আচল নাকি তোমার নাম? জি ভাইয়া বলেন। আচল। হিন্দিতে উচ্চারণ করতে হবে নাকি তোমার নাম আচল? হ্যাঁ, বানানটা ওইরকম। হ্যাঁ সেটাই, আসলে হিন্দিতেই বলতেছি। আচল, তুমি আমাকে বলো তো কেন মনে হইলো এন মাপতে সুবিধা হবে গ্যাসের? ভাইয়া আদর্শ গ্যাসের সমীকরণে মানে ওইটা মাথায় তাড়াতাড়ি আসছে, পিভি সমান এনআরটি, ওই জন্য বলেছিলাম। আচ্ছা, আচল অনেক ভালো কথা বলছে। আর কেউ কোনো আইডিয়া বলতে পারো বা কেন ভাবলো? ভাই গ্যাস মাপতে হলে তো অবশ্যই পাত্রে রাখতে হবে, পাত্রে রাখতে হলে অবশ্যই চাপ থাকবে, আর চাপ থাকলে তো আদর্শ গ্যাসের সমীকরণটা দিয়ে সহজ হবে। হ্যাঁ, আসলে তোমরা মনে হইতেছে কেমিস্ট্রির মৌলিক বিষয় না পড়ে আগেই পিভিসিক্যাল এনআরটি পড়ছো, মানে বুঝলাম না আমি ব্যাপারটা। তোমরা কি এতগুলি সূত্র আছে এন বের করার একটু ভাবলাও না? 22.414 পি বাই 24.789, তারপরে সিভি, তারপরে আর কি আছে এন বাই এন এ। দেখছো কত ফর্মুলা আছে, সব গ্যাসের উপরই ফর্মুলা। এন বের করার এত কিছু আছে, পিভিসিক্যাল এনআরটি বাদ দেওয়া এত কিছু আছে, সবকিছু অ্যাপ্লাই করা যাবে। কিন্তু গ্যাস রে যদি বলি আমরা, আমাদের যে ওয়েট মাপার মেশিন আছে, যদি গ্যাস রে বলি ভাই গ্যাস আসো তোমার ভরটা মাপি, গ্যাস কি তোমার কাছে আসবো চুপচাপ বসে বসে? কি গ্যাস তোমার রে ওজন দিব নিজের? তোমরা কি মনে করো এই যে রাস্তাঘাটে যে ওজন মাপার মেশিন দেখি আমরা মেলায় টেলায়, তোমাদের কি মনে আছে না করোনায় ভুলে গেছো? না ভাই মনে আছে। আচ্ছা, তোমরা যদি মনে করতে পারো তাহলে ওই মেশিনে, ওয়েট মাপার মেশিনে যদি গ্যাসে উঠে দেই, গ্যাসের কোনো ওয়েট পাবা না। তোমাদের ভর মাপাটা গ্যাসের কঠিন প্রথম কথা, আয়তন মাপাটা সহজ, এবং আয়তন দিয়ে চাপ দিয়ে শুভ স্বাধীন এবং তোমরা যা বলেছো এন মাপাটা সহজ। এই কথাটার মানে কি ভাই, কেন এটা জিজ্ঞেস করতেছেন সেটা এখন তোমরা বুঝতে পারবা। গ্যাসের ক্ষেত্রে ভর মাপা যে কঠিন, তাই আমরা ভর না মেপে অন্য কিছু দ্বারা কাজটা করতে চাচ্ছি, মোল সংখ্যা দ্বারা কাজটা করতে চাচ্ছি। এখন প্রশ্ন হইল, এখানে ভর দেখতেছো কোথায়? একটু আমাকে বলো তো, কোথায় দেখতেছো? এই যে ভর। ms del থিটা।
হ্যাঁ এম এস ডেল্টার মধ্যে এম দেখতে পাচ্ছি। গ্যাসের ক্ষেত্রে এই এম মাপতে গেলে আমাদের একবার 12টা বাজে যাবে গা, খুব কষ্ট হবে, ব্যাপক ব্যথা লাগবে, বুকে যন্ত্রণা শুরু হয়ে যাবে গা। এই যন্ত্রণা আমরা ফেস করতে চাই না। এই জন্য বিজ্ঞানীরা চিন্তা করলো অন্যভাবে এই তাপ নির্ণয় করার সিস্টেম গ্যাসের ক্ষেত্রে বের করতে হবে। তাপ গতিবিদ্যায় যত ধরনের জিনিসপত্র আমরা শিখবো সামনের দিকে সবকিছুতেই দেখবা। আমি কি অনেক জোরে বলতেছি, তোমাদের বুঝতে কষ্ট হয় স্বাধীন? না ভাই ঠিক আছে। আচ্ছা, অনেকে সেকেন্ড ইয়ারে থাকে তো একটু জোরে না বললে ওরা আবার কষ্ট পাবে। এখন মোল নাম্বার আর ম্যাস এটার একটা সলিউশন বিজ্ঞানীরা খুঁজে বের করলো। বিজ্ঞানীরা তখন একটা নতুন আপেক্ষিক তাপের সংজ্ঞা দিল। স্পেসিফিক হিট যে আমরা শিখেছিলাম ওইটার আরেকটা ভার্সন বের করলো গ্যাসের জন্য। সেটার নাম হইল মোলার আপেক্ষিক তাপ। এটা হইল মোলার স্পেসিফিক হিট, যেটাকে মোলার হিট স্পেসিফিক হিট ক্যাপাসিটি বা সিও বলে। এটা জেনারেলি স্থির চাপ অথবা স্থির আয়তনে মাপা হয়, তাই এই জিনিসটার নাম হলো সিপি বা সিভি। তোমরা তোমাদের বইয়ের মাঝখানে যা এই জিনিস দেখতে পারবা, বাট আমি তো আগেই বলছি আমি আমেরিকান স্ট্যান্ডার্ডে পড়াচ্ছি। দ্যাট মিনস তুমি বাইরের দেশে পৃথিবীতে কোথাও পড়াশোনা করলে যে জিনিসটা আগে পড়ায় সেটাই আমি তোমার পড়াচ্ছি। ওকে, এখন বোঝার চেষ্টা করো এই জিনিসটা আসলে সি দ্বারাই বুঝাইতেছে। জিনিসটা কি একটু বুঝাই। এম ভরের বস্তুর তাপমাত্রা ডেল্টা থেটা বাড়াইতে যদি কিউ পরিমাণ তাপ শক্তি লাগতো, তাহলে আমরা 1 কেজি ভরেরটা 1 কেলভিন বাড়াইতে এটারে কি বলতাম একটু আগে? আপেক্ষিক তাপ। হ্যাঁ আপেক্ষিক তাপ। এটা মাপছিলাম কি দিয়ে? ভর দ্বারা। এবার ভরটারে দাও কাইটটা, এটারে দাও ভ্যানিশ করে মুছে দাও। এইবার লেখো n মোল গ্যাসের টেম্পারেচার ডেল্টা থেটা কেলভিন ইনক্রিজ করতে the required temperature is delta Q, মানে n মোলের তাপমাত্রা ডেল্টা থেটা বাড়াইতে তাপ লাগে কিউ পরিমাণ। দেন 1 মোলের টেম্পারেচার 1 কেলভিন ইনক্রিজ করতে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট, সেটা যদি আমরা বের করতে চাই সেটা হবে এখানে n। এই জিনিসটাকেই বলতেছে মোলার স্পেসিফিক হিট বা মোলার আপেক্ষিক তাপ। তো মোলার আপেক্ষিক তাপ স্থির চাপে, যদি সিস্টেমটাকে স্থির চাপে নিয়ে যায় কিভাবে নেয় এটা শিখবো একটু পরে। সেটার সূত্র হবে ডেল্টা কিউ ডিভাইডেড বাই এন ডেল্টা থেটা। আর স্থির আয়তনে হইলেও এটাই হবে সূত্র, স্থির চাপে হইলেও এটাই সূত্র হবে, মৌলিক বিষয়টা সেম। বাট এই কেসে তাপমাত্রা মাপা হয়েছে আয়তনটারে ধ্রুব রেখে, মানে ভলিউম কনস্ট্যান্ট রেখে। এগুলা কেমনে রাখে না রাখে সব দেখবো পরে, বাট খালি যা সূত্র শিখো, পরে বলতেছি সব। আর এইটা কি আসলে স্থির প্রেসারে। এখন দুইটার সূত্রের কোনো পার্থক্য নাই, কিন্তু মেজারমেন্টের পার্থক্য আছে। মানে সানগ্লাস পরছো তুমি, এখন বাসায় অন্ধকারে পড়ছো কি সূর্যের আলোতে পড়ছো কিছু আসে যায় না, সানগ্লাসই। কিন্তু জিনিসটা পড়া হয়েছে হয়তো বাসায় এখন পরে বসে রয়েছে রাতে বেলা, আবার কেউ কেউ আসলে সূর্যের আলোতে ব্যবহার করে। তো এতে কোনো মৌলিক সূত্রের পার্থক্য আসবে না, কিউ বাই এন ডেল্টা থেটা কিউ বাই এন ডেল্টা থেটার মধ্যে কোনো পার্থক্য নাই। তো আমরা নতুন আরেকটা তাহলে সূত্র শিখলাম, সেটা কি? সরি, আর দুইটা সূত্র আসলে বলা যেতে পারে। কি লিখবো কেউ একজন বলে দাও একটু। কিউ ইকুয়াল টু সিভি বা সি এন ডেল থিটা এরকম। গুড, ভেরি গুড। স্বাধীনই খালি বুঝতেছে, আর তোমরা কি মানে স্বাধীন ছিল কৃষ্ণ, আমি ছিলাম রাধা, তোমরা কি জনমকার গাধা? কথা বলো না কেন? কেউ কি নাই? ছাত্ররা কি মানে তোমাদের কি এনার্জি নাই শরীরে? দুর্বল লাগতেছে? সবাই কি রোগী? কথা কও না কেন? অদিতি, আহমেদ, দীপ্ত, দুতি। দুতির বেগে কথা বলবে, দুতি টানা কোনো কথাই নাই, চুপ করে বসে রয়েছে। দুতির ময়লা ঘুম আসছে মনে হচ্ছে। আচ্ছা ঘুমা সমস্যা। ঈশা বলতেছে না, ঈশা কথা বলতেছে না। ঈশা নামের নায়িকা ছিল অনেক আগে, তাই না? এখন চলে গেছে।
এখন একজনই আছে, এই আমাদের ঈশামণি। আচ্ছা ঈশা আনমিউট করতে যাই, লেব নিয়ে ফেলছে। জেপি মন্ডল, এপিজে আব্দুল কালামের নামে তোমার নাম দেখা যেতেছে। জেপি মন্ডল, ভালো আছো? নিশু, জি ভাই ভালো আছে, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। জুবাইদা, নিশু, বুঝতে পারছো সবাই তোমরা যা যা বুঝাচ্ছি? তাপ শক্তি বের করার জন্য এই কয়টা ফর্মুলা আপাতত মৌলিকভাবে আমাদের লাগবে। এরপরে আমরা যখন তাপগতিবিদ্যার সূত্র শিখবো তখন আমরা এখান থেকে আরো কিছু সূত্র শিখবো, ওগুলা পরের কথা, ওগুলা আমরা পরে দেখবো। বাট মৌলিক দিক থেকে 9, 10 এবং ইন্টারের শুরু পর্যন্ত আমাদের যে যতগুলা সূত্র লাগবে সেটা সব এইখানে দেখতে পাচ্ছি আমরা। সবাই এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা কিন্তু তোমাদের বইয়ের মধ্যে কোথাও পাবা না। আচ্ছা ভাইয়া, এখানে যে n ইকুয়াল টু সরি q ইকুয়াল টু n cv ডেল থিটা আবার cp ডেল থিটা আলাদা করে না লিখে একবারে c ডেল থিটা লিখে দেওয়া যায় না? সি এই যে এটার সাথে এই করবা, যে ঝামেলা করবা, এই লেখি নাই, লেখা যায় অবশ্যই। এই 9, 10 এর সি সাথে এই সি বেজাল করবা বলে লিখি নাই, বুঝছো স্বাধীন? জি। আচ্ছা আচ্ছা, তোমাদের তো চিনি আমি, পরে গুলাই ফেলবা কোন সি কোথায় যাবে, একদম সিসি অবস্থা হয়ে যাবে। আচ্ছা সবাই আমাদের এইখান থেকে আমরা আবার আমাদের টপিকে ফিরে যাই। টপিকে কোথায় আমরা আছি এটা একটু বুঝিয়ে দিই। আমরা প্রথম জিনিসটা সম্পর্কে একটু জ্ঞান অর্জন করলাম, তাপ, কত ধরনের তাপ আমরা কোন জায়গা থেকে মেজার টেজার করতে পারি, তাপ নির্ণয়ের অনেকগুলো সূত্র আমরা দেখলাম। সবাই এতটুকু ক্লিয়ার কিনা আমাকে একটু, যদি এতটুকু এই সূত্রের সম্পূর্ণটা ক্লিয়ার হয়ে যায় থাকে তাহলে তোমরা একটু কমেন্ট করে জানাও ইয়েস। কি ব্যাপার, ধরতে পারছো? সবাই ইয়েস লিখছে। আচ্ছা কেউ যদি ন লেখা থাকে জানাও, আমরা এখনো পর্যন্ত লিখি নাই। আচ্ছা আচ্ছা ওকে, এইটুকু কেটে দিচ্ছি। আমরা একটা কনসেপ্ট শেষ করেছি এই চ্যাপ্টারের, আমাদের মাত্র আর 9টা কনসেপ্ট আছে, তাহলে চ্যাপ্টার শেষ হয়ে যাবে না। আচ্ছা একজন বলল স্কেলের ব্যাপারটা একটু বুঝতে পারে নাই। স্কেল, সেটাই তো আমিও বুঝতেছি না, স্কেল কোন কই পেল, যে রোমার লিখছে আবার। রোমার, এই ও কোন দেশের ভাষায় কথা বলতেছে? হ্যালো রোমার, ক্যান ইউ হিয়ার মি, ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড মি, ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা? ভাইয়া রোমার স্কেল আর র্যাঙ্কিং স্কেল এগুলো কি দেখাইছেন? আমি এখনই জয়েন করলাম। না রোমার স্কেল আর স্কেলে যাই না, এদিকে যাই না। আর তুমি কি স্কেলের নাম বললে আবার বলো? রোমার স্কেল আর হচ্ছে র্যাঙ্কিং স্কেল। আচ্ছা আচ্ছা, স্কেল, ওই স্কেলে এমনিও যাবো না মনে হইতেছে, কারণ এই ফান্ডামেন্টাল থেকে খুব কম জিনিসই দেখবো। তাপমাত্রা নিয়ে কথা বলার আগে আমি তোমাদেরকে কি পড়াবো এই জিনিসটা নিয়ে একটু কথা বলবো। তাপীয় প্রক্রিয়ার সিস্টেম, এই কয়টা নিয়ে একটু কথা বলবো, তারপরে আবার তাপমাত্রায় যাবো ফিরত। এই দুইটা জিনিস 4 আর 5 আগে শেষ করব, কারণ তাপমাত্রার স্কেল নিয়ে পুরো এক ক্লাস চলে যাবে গা। তোমরা আচ্ছা একটা মজার কথা বলি, তোমাদের এই পুরো চ্যাপ্টারের মধ্যে একটা সূত্র শিখছো না, তারপরে এই যে একটা আর একটা বড় সূত্র কালকে শিখাবো, সরি কালকে না নেক্সট ক্লাসে। আর এই যে এখানে এতটুকু যে সূত্র দেখতে পাচ্ছ এই কয়টা, এই পুরো চ্যাপ্টারে এই কয়টাই মাত্র সূত্র আছে, আর কিছু নাই। মানে 2 পাতা, এই পাতা আর এই পাতা সূত্র করলেই পুরো যত ধরনের অঙ্ক আসবে সব পাইতে যাবা। এইবার আসা যাক, আচ্ছা এটা এইদিকে আসবো না, প্রথমে আসতে যাচ্ছিলাম এইটাই। চলো, সিস্টেম অর সারাউন্ডিংস ইন থার্মোডাইনামিক্স। তাপগতীয় সিস্টেম কাকে বলে? জেনারেলি আমরা 3টা সিস্টেম নিয়ে কথা বলবো তাপগতীয়। একটা হলো উন্মুক্ত সিস্টেম, যেটাকে বলা হয় ওপেন সিস্টেম, আর একটা বলে ক্লোজ সিস্টেম, মানে ক্লোজ সিস্টেম মানে বদ্ধ সিস্টেম, আর আরেকটা হলো বিচ্ছিন্ন বা আইসোলেটেড সিস্টেম। তোমাদের 3টারই উদাহরণ দিই তাহলে বুঝতে পারবা, এগুলা দিয়ে কি রান্নাবাড়ি করা যাবে সেটা বুঝতে পারবা। উন্মুক্ত সিস্টেম হইলো পাত্রের মুখটা খোলা, তারপর নিচ দিয়ে তাপও দেওয়া যায়, তাপ শক্তি হলুদ আঁকি দ্বারা নিচ থেকে তাপও দেওয়া যাচ্ছে, আবার বাইরে থেকে চাইলে পদার্থ অ্যাড করা যাচ্ছে, অর্থাৎ এখান থেকে পদার্থ অ্যাড করতে পারতেছো। যে সিস্টেমের মধ্যে তুমি বাইরে থেকে ম্যাস এবং এনার্জি দেওয়া এবং নেওয়া দুইটাই করতে পারো, এটা ঠান্ডাও হয়ে যেতে পারে, বাইরে তাপ চলে যেতে পারে,
আবার তুমি তাপ দিতেও পারো, এমন একটা সিস্টেম। আবার ভর এখান থেকে বাইরেও যেতে পারে, আবার ভর দিতেও পারো, এমন একটা সিস্টেম। যে সিস্টেমের মধ্যে যে ব্যবস্থাটা তাপ, শক্তি এবং ভর, শক্তি ভর দুইটাই লেনদেন করতে পারে, সেটা হলো ওপেন। যে সিস্টেম পরিমাপের সাথে ভর আর শক্তি উভয় বিনিময় করতে পারে, সেটাই হলো আমাদের ওপেন সিস্টেম। ক্লোজ সিস্টেম কারে বলে সেটা একটু লেখো। ক্লোজ সিস্টেম মানে হইল, এখন আমি এটার এখানে একটা ঢাকনা লাগাই দিলাম, ঢাকনা দিয়ে সিল করে দিলাম। এখান থেকে আর ভর আমি অ্যাড করতে পারতেছি না, ভর অ্যাড করা যাচ্ছে না, ম্যাস ক্যান নট বি অ্যাডেড। বাট তুমি হিট বাড়াইতে পারো, এখানে ভিতরে পার্টিকেল আছে, পার্টিকেল সংখ্যা বাড়তেছে না, বাট হিট বাড়াইতে পারো বাইরে থেকে। তার মানে ক্লোজ সিস্টেম ইজ দ্যাট সিস্টেম where you can interchange the heat energy but cannot interchange mass। মানে তুমি যে সিস্টেম পরিবেশের সাথে শুধু শক্তি বিনিময় করে কিন্তু ভর বিনিময় করে না, সেটাকে আমরা বদ্ধ সিস্টেম বলতেছি। আইসোলেটেড সিস্টেম কারে বলে? আইসোলেটর কোথায়, শব্দটা কোথায় দেখছো, কেউ বলতে পারবা? আইসোলেশন। করোনার সময় তো অনেক ভালো জানো তোমরা আইসোলেশন। আইসোলেশন ভাই, আইসোলেশন। তোমরা এই শব্দটা ছোটবেলায় দেখে আসছো। হ্যাঁ ভাই। তোমরা ছোটবেলায় কোথায় দেখছো জানো? ফ্লাক্সের গায়ে লেখা থাকে আইসোলেটর। ফ্লাক্স আছে না? জি। ফ্লাক্সে, আচ্ছা তোমরা কতজন জানো যে ফ্লাক্সের ভিতর ঠান্ডা পানি ঠান্ডা থাকে? জি ভাই আমি জানি। আচ্ছা, তার মানে কি? মানে আইসোলেশন করার মানে হলো এখান থেকে আমরা শক্তিও বের হইতে দিচ্ছি না, ঠান্ডা ঠান্ডায় রয়েছে, বাইরে থেকে গরম ঢুকতেও পারতেছে না, মানে কিউ বা এনার্জি ঢুকতেও দিচ্ছি না, বাইরে হতেও দিচ্ছি না, আর ভরও ঢুকতেও দিচ্ছি না, বের হতেও দিচ্ছি না। মানে আইসোলেটেড সিস্টেম ইজ দ্যাট সিস্টেম হোয়ার ইউ ক্যানট ইন্টারচেঞ্জ ম্যাস এন্ড এনার্জি বোথ, দুইটাই আইসোলেট করে দিছো। দুনিয়াতে প্রপার 100% আইসোলেটেড কোনো সিস্টেম তৈরি করা সম্ভব না, তার মানে এটা কাল্পনিক অনেকটা। আমরা ধরে নেই যে কাল্পনিক ভাবে দুনিয়ায় কোনো একটা কাজ করার জন্য আমরা পুরো জিনিসটাকে দুনিয়ার থেকে বাইরে একটা আইসোলেটেড চিন্তার মধ্যে নিয়ে যাই, তারপরে পদার্থবিজ্ঞানের অনেক কিছু সূত্র তৈরি করি। এইভাবে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিও তৈরি হয়েছে, এভাবে অনেক ধরনের সূত্র তৈরি করা হয়। যেমন আদর্শ গ্যাস ধরে, আদর্শ আচরণ ধরে আমরা কাজ করি, আর দুনিয়াতে আদর্শ কোনো গ্যাসই নাই, সবাই তোমাদের মতো কাজী দুষ্টু, ঠিক আছে? সবার মধ্যে একটা করে লেজ আছে, তোমাদের লেজ আছে নাকি? সবাই আসলে আদর্শ আচরণ করে না। কার লেজ নাই? হায় হায়, তোমাদের সবার লেজ আছে, ওর নাই কেমনে? ওই একটা বান্দরের গল্প শুনছিলাম না তোমরা? বানরের লেজ হলো কাটা পড়ছে, ও যায় সবাইরে বলতেছে, এই দেখ লেজ না থাকে একটু জোস দেখা যায়, সেই একটু সবাই লেজ থেকে ফেল। তো তোমরা বললা যে একজন বললো যে লেজ নাই, আর বাকি সবাই বলতেছে লেজ আছে, তো যে নাই বলছে সে চিন্তা করে যাবে লেজ তো আসিল, হয়ে গেল। আচ্ছা, উন্মুক্ত সিস্টেম, ক্লোজ সিস্টেম, আইসোলেটেড সিস্টেম। শিয়াল ছিল ভাই। হ্যাঁ বললাম না, কি বললা? শিয়াল ছিল ভাইয়া। ও আচ্ছা, ওটা শেয়াল ছিল। আমি কি বললাম? আমি কি বানর বলছি? ভাইয়া বানর বলেছেন, ওটা শেয়ার ছিল। সমস্যা নাই, গল্প তো গল্পই ছিল, মানে এই খাইছে, ওটা আসল নাকি? না মানে গল্পে, কল্পনায় ছিল। ও আচ্ছা, কল্পনার মধ্যে কোনো জিনিস চেঞ্জ হয়ে গেছে তাতেও সমস্যা মানুষের, দেখো অবস্থা। এখন তোমরা আরেকটা মজার জিনিস লিখে ফেলো, ফান্ডামেন্টাল জিনিস আজকে শেষ করে দিলাম। নেক্সট ক্লাসটা বেশি ইন্টারেস্টিং হবে, কারণ আজকে সব বোরিং জিনিস একবারে চালাই দিচ্ছি। যদিও তোমাদের বোর হওয়ার কথা না, বাট তারপরেও মনে হইতেছে আমার যে বোর হইতে পারো, কারণ এইগুলো অনেক থিওরিটিক্যাল জিনিস। তোমাদের 1 2 3 4 5 6 ধরনের প্রক্রিয়া জানতে হবে পুরো চ্যাপ্টারটা বোঝার জন্য। একটাকে বলা হয় আইসোথার্মাল, এটাকে বলা হয় থার্মাল, মানে হলো তাপ। বাংলাটা লেখো সবাই, সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ মানে হয় না, হ্যাঁ সমষ্ণ প্রক্রিয়া। বাংলাটা আরেকবার বলেন। লিখে দিয়েছি, সমষ্ণ প্রক্রিয়া, আইসোথার্মাল। থার্মাল মানেই হলো তাপমাত্রা ধ্রুব থাকবে এমন প্রক্রিয়া। তোমাদের
আর একটু ডিপ সেন্স থাকতে হবে এই চ্যাপ্টার বোঝার জন্য, সেই জন্য আমি একটু লিখে দেখাচ্ছি। একটা সিলিন্ডারের ভেতর একটু পিস্টন দিয়ে কিছু গ্যাসে আটকে দিলাম। এই গ্যাসের টেম্পারেচার যদি বাড়িয়ে দেওয়া হয় তাইলে নিচের থেকে হিট দেওয়াতে এটা তাপমাত্রা অবশ্যই কি হয়ে যাওয়ার কথা, বাইরে যাওয়ার কথা, তাপ দিচ্ছ বলে। কিন্তু আমি যদি এই গ্যাসটার থেকে পিস্টনটাকে লুজ করে দেই, ফিক্স না করি, তাহলে পিস্টনটা কি করবে, তাপ শক্তি পাওয়া মাত্রই সামনের দিকে আস্তে আস্তে প্রসারিত হয়ে বড় হয়ে যাবে, গ্যাসটা বেশি জায়গা দখল করবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, আমি যদি এখানে আস্তে আস্তে হিট দেই এবং গ্যাসটাকে প্রসারিত হইতে দেই, তাহলে গ্যাসের ভিতরে সবাই বেশি খেইবা যাবে না। ব্যাপারটা একটু ফিল করো, তোমরা একটা বাসে আসো, বাসের মধ্যে আস্তে আস্তে করে তোমার হিট দিচ্ছি, মানে তোমাদের বলতেছি যে ভিতরে মানুষজন তোমাদের না খাওয়াই রাখবো বা কষ্ট দেব, তোমাদের কষ্টটা একটু কম লাগবে যদি বাসের জায়গা বাড়িয়ে দেই। লোকাল বাসে যারা উঠছো তারা ফিল করতে পারতেছো না ব্যাপারটা? জায়গা বাড়িয়ে দিলে শান্তি লাগে, সবাই কি বুঝি না এটা? যারা লোকাল বাসে উঠে নাই তারা। আচ্ছা, এই যে কথাটা বললাম, এই কথাটা বলার মানে হলো ধীরে ধীরে স্লোলি টেম্পারেচার হিট এনার্জি যদি দেওয়া হয় এবং পিস্টন যদি ওপেন থাকে, মানে গ্যাসটাকে ছড়িয়ে যেতে বা এক্সপানশন অফ গ্যাস যদি আমি অ্যালাউ করি, বাংলায় বলতে পারো গ্যাসটাকে আমি যদি ছড়িয়ে যেতে দেই বা বিস্তৃত হতে দেই, সেই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে তাপমাত্রাটা ভিতরে কনস্ট্যান্ট থাকবে। এই যে পুরো সিস্টেমটা, যেখানে আমি তাপ অনেক বেশি জোরে দিতেছি না যেন গরম হইতে না পারে, আবার তাপও আসতে দিচ্ছি, পাশাপাশি এই পিস্টনটাকে লুজ রেখেছি যেন এটা জায়গা করে দিতে পারে গ্যাসটা খেপে গেলে ভিতর থেকে। সো গ্যাস কোনোভাবে খেপতে পারতেছে না, জায়গা বেশি পাচ্ছে, মন আনন্দে থাকতেছে। মানুষজন এই যে দেখবা কোয়ারেন্টিনের মধ্যে, এটা কিন্তু খুবই বাস্তব উদাহরণ, কোয়ারেন্টিন যারা আছি আমরা, একটু পরে দেখবা 6-7 দিন গেলেই খেপে যাই আমরা, মনে হইতেছে যে কথায় কথায় ঝগড়া করতে ইচ্ছা করে, আব্বু আম্মুরে গালি দিতে ইচ্ছা করে, ছোট ভাই থাকলে ওইটার পিটানি দিতে ইচ্ছা করে, বড় ভাই থাকলে ওইটার কিছু একটা কইতে ইচ্ছা করে, ঠিক আছে? এরকম ইচ্ছে করে, তোমাদের করে না সবার? কি বলো তোমরা? ভাইয়ার অনেক ইচ্ছা। হ্যাঁ সেটাই। আমি 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 আইসোলেটেড থাকি, তো আমার কারো বকাবকি কোনো সুযোগ থাকে না। তোমরাই আছো, তোমাদেরই জারবো খারাপ, দাঁড়াও 6-7 দিন হোক না আগে লকডাউনে, তোমাদের বকা দেবো। সামনের সপ্তাহে বকা খাওয়ার জন্য রেডি হয়ে যাও, বকা খাওয়ার জন্য সন্ধ্যার খাবারটা একটু কম খাও সবাই। আচ্ছা, যেটা বলছিলাম, এই গ্যাস ছড়িয়ে যেতে দিচ্ছি, তাহলে দুইটা কথা লিখে রাখো সবাই নোট করে। স্লোলি টেম্পারেচার স্লোলি হিট দিচ্ছি, আর পিস্টন ইজ ওপেন, পিস্টন খোলা, তাপমাত্রা দিচ্ছি ধীরে ধীরে, তাপ শক্তি দিচ্ছি ধীরে ধীরে, তাহলে তাপমাত্রা থাকবে ধ্রুবক। এত বেশিবার কথা বলার কারণ হইলো প্রশ্নের মধ্যে তোমারে বলে দিব না আইসোথার্মাল নাকি সমষ্ণ প্রক্রিয়া। তোমার এই যে আমি বুঝাইলাম, ওই ধীরে ধীরে বলে দিবে, তোমারে বলে দিবে পিস্টন ওপেন। এইসব কথা সৃজনশীল প্রশ্নের স্টেমের মধ্যে, ক্রিয়েটিভ কোশ্চেনের স্টেম থেকে পড়ে তোমার বুঝতে হবে যে এটা আইসোথার্মাল বলা হইতেছে, তাপ বাড়তেছে না। কিচ্ছু বলবে না তোমাকে টিচার। ভাইয়া বলো ভাইয়া, পিস্টন ওপেন নাকি পিস্টনটা নরম ক্ষম, মানে লড়াচড়া করতে পারে? পিস্টনটা ওপেন মিন্স হলো পিস্টনের লক ওপেন, ওই পিস্টন ওপেন না কিন্তু। আসলে পিস্টন ওপেন করা কি পসিবল? পিস্টন ওপেন মানে কি, মানে এই জিনিসটা থাকবে না এরকম বলতে চাচ্ছ তা না কিন্তু। পিস্টন ওপেন মানে বলতে আমি বুঝাচ্ছি পিস্টন ওপেন না, পিস্টনের এই পাশে, এই যে এই দুই পাশে কোনো লক নাই। আমি দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো, ভালো প্রশ্ন করছো তুমি। অনেকে হয়তো আবার এটাও বুঝতেছে না। পিস্টন ওপেন মানে হলো এই লক গুলা ওপেন, লক নাই, এটা উপরে নিচে নড়াচড়া করতে পারে, মুভেবল। সাবধান, পিস্টন ওপেন মানে এরকম ভাইবো না যে এটা ওপেন সিস্টেম, এটা ঢাকনা নাই, বাইরে থেকে যা খুশি দিবা আইবো যাইবো সব করা যাবে, এরকম কিছু বলি নাই। Piston open only means the lock is open and piston is movable. Have you got that point? জি ভাইয়া। Okay. Adiabatic process, এটাকে বলা হয় রুদ্ধতাপীয় প্রক্রিয়া।
অ্যাডিয়াবেটিক মানে কি? সবাই একটু বাংলাটা লিখে নাও। রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, রুদ্ধ তাপীয় প্রক্রিয়া। রুদ্ধ মানে হলো আটকে দিছি, অ্যাডিয়াবেটিক মানে হলো রুদ্ধ তাপীয় প্রক্রিয়া, মানে তাপ বাইরেতেও দিচ্ছি না, যাইতেও দিচ্ছি না, আসতেও দিচ্ছি না, এমন প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া তখনই ঘটবে যখন খুব ফাস্ট চেঞ্জ ঘটাবা। সংজ্ঞাটা আগে বুঝে নাও, যেখানে হিট ইজ নট এক্সচেঞ্জ বাই দ্য সিস্টেম, মানে হিট বাইরেও আসতে দিচ্ছি না, যাইতেও দিচ্ছি না। এটা কেমনে চিনবা? প্রশ্নে কি ধরনের কথা লেখা থাকবে সেটা একটু দেখো। তোমাকে যদি বলে তুমি একটা পিস্টনকে হুট করে অনেক জোরে চাপ দিয়ে গ্যাসটাকে অনেক সংকুচিত করে ফেলছো, কম্প্রেস করে ফেলেছো, অনেক সংকুচিত করে ফেলছো, হঠাৎ, এই যে শব্দটা লেখো, হঠাৎ আর সাডেন, সাডেন চেঞ্জ করছি। অথবা হইতে পারে এটা এই অবস্থায় ছিল, সাডেনলি টান দিয়ে পুরো গ্যাসের আয়তন প্রসারিত করে দিছো, পুরো গ্যাসটাকে এক্সপ্যান্ড করে ভলিউম এক্সপানশন ঘটিয়ে এইখান থেকে ওইখানে নিয়ে গেছো। এই যে কাজটা তুমি করলা, এই ক্ষেত্রে বাইরে থেকে আসলে তাপ শক্তি তুমি চেষ্টা করছো আইসোলেট করার, বাট দুনিয়াতে আমি তোমাকে কি বলছি, আইসোলেশন সম্ভবই না। মানে বাইরে থেকে তাপ শক্তি তুমি একবারে ফিক্স করে দিবা, সেটা সম্ভব হয় না। আবার বাইরের তাপ শক্তি যাবে না এখান থেকে, এটাও সম্ভব হয় না। কিন্তু আমরা এই কারণেই সম্ভব হয় না বলেই এই হঠাৎ করতেছি। হঠাৎের মানে হইলো, যদি তুমি খুব তাড়াতাড়ি এখানে অনেক এক স্ট্রোকে আয়তন কমে ফেলো, তাইলে তাপ শক্তি এই জায়গাটায় কিছু সময়ের জন্য ফিক্স হয়ে যাবে। তাপ শক্তি নিজেও বুঝে উঠতে পারবে না বাইরে যাব না কি করবো। মানে অনেকটা বলে না যে তুমি তোমার উপরে বিল্ডিং ভাঙা পড়ছে আর কি, হুট করে পড়ছে, তো তুমি কোন জায়গা দিয়ে বাইরে বা কিছু বুঝতে পারতেছো না, তুমি এখন রানা প্লাজায় আছো আর কি, এরকম ফিলিংস আসবে। তো এই গ্যাসগুলো এখন হুট করে বুঝতেও পারতেছে না যে তাপ শক্তি কোন দিক দিয়ে বাইরে যাবে। এই অবস্থায় তাপ শক্তি এখানে ফিক্স হয়ে আইসোলেশন হয়ে বসে থাকে। তার মানে আইসোলেশন বা আইসোলেশনের বাংলাটা কি বলছিলাম? বাংলা বলি রুদ্ধ তাপীয়, না না, আইসোলেশন একটু আগে দেখাইলাম যে আইসোলেশন, বিচ্ছিন্ন, 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 হ্যাঁ এক্স্যাক্টলি, বিচ্ছিন্ন সিস্টেম তৈরি করা আসলে সম্ভব না। বাট তুমি যে দ্রুত কাজটা করলা, এতে সাময়িক সময়ের জন্য একটা প্রক্রিয়া ঘটলো যেটাকে রুদ্ধ তাপীয় বলতে পারি, তাপকে রুদ্ধ করে দিছি। আবার হুট করে টান দিলে হবে কি, হুট করে বাইরে থেকে খুব কম সময় তাপ শক্তি ঢুকে এই গ্যাসের আয়তনকে কিছুই করতে পারবে না, আয়তনের এই গ্যাসকে শক্তি দিতে পারবে না। গ্যাস আসলে নিজে থেকেই এই শক্তিটা প্রোভাইড করে ঠান্ডা হবে। মানে বাইরে থেকে জেনারেলি হওয়ার কথা কি, যদি আস্তে আস্তে তুমি পিস্টনটাকে এইখান থেকে টেনে এইখানে নিয়ে যাও, তাহলে গ্যাস করবে কি, আয়তন বাড়ানোর জন্য বা ভলিউম এক্সপান্ড হওয়ার জন্য বাইরে থেকে শক্তি নেবে। মানে আমরা কি করি নরমালি, আস্তে আস্তে যদি সুযোগ পাই, আব্বা আমার কাছ থেকে টাকা নেই, তারপরে বাইরে যাই ঘোরার জন্য। আমরা মেলায় গেলে বা কিছু কিনতে চাইলে আমরা কি নিজের টাকা খরচ করি? করি না। আমরা সুযোগ পাইলে বিভিন্ন ভাবে আব্বু আম্মুরে পটায়া পটায়া বলি, স্মার্টফোনের টাকাটা দাও, আমাদের একটু ল্যাপটপের এটা কিনতে হবে, ওটা কিনতে হবে। আমরা বলি যে মোবাইলে একটু টাকা ভরতে হবে, নেট কিনতে হবে। যখন পড়ার কথা বলি আমরা আসলে ইউটিউবে ভিডিও দেখবো, ক্যাটরিনা কাইফের নাচ দেখবো, কিন্তু আমরা আব্বু আম্মুরে বলি তোমরা আমরা একটু পড়াশোনা করব, একটু কিছু টাকা দিলে ভালো হয়, এরকম করি। গ্যাসও তাই, তোমাদের মতোই গ্যাস। গ্যাস করে কি, যখন টাইমে আস্তে আস্তে বড় করতে চাও, তখন ওরা করে কি, বাইরে থেকে শক্তি নিয়ে নেয়। তো আস্তে আস্তে করলে করবে কি, গ্যাস বাইরে থেকে কিউ নেবে, শক্তি নেবে। কিন্তু আমরা তা চাচ্ছি না। বাইরে থেকে শক্তি নিলে তো তাপ রুদ্ধ হইলো না। গ্যাসটা আমি হুট করে টান দিয়ে যখন বড় করে ফেলবো এক স্ট্রোকে, তখন করবে কি, গ্যাস নিজে বিপদে পড়ে নিজের থেকে শক্তি দিয়ে ঠান্ডা হয়ে যাবে, কুল হয়ে যাবে। তো গ্যাসের আয়তন বাড়াইলে গ্যাস ঠান্ডা হয়ে যাবে যদি হুট করে বাড়ানো হয়। এই কথাটাও খেয়াল রাখো। হঠাৎ বাড়াইলে প্রচন্ড তাপমাত্রা গেইন করবে, আর হঠাৎ চাপ দিয়ে ধরলে তাপমাত্রা অনেক গেইন করবে। হঠাৎ সম্প্রসারিত বা এক্সপ্যান্ড করলে গ্যাস ভিতর থেকে কুল হয়ে যাবে, বিকজ অনেক বেশি জায়গার মধ্যে থাকার জন্য ওর নিজের থেকে শক্তি দিয়ে এই জায়গাটা দখল করতে হচ্ছে। সো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি কমে গেলে গ্যাস নিজে ঠান্ডা হয়ে যায়। এটা তোমরা ফিল করতে পারো অনেক দিন পরীক্ষা দেওয়ার পর তোমরা যখন ভ্যাকেশনে ঘুরতে যাও, রাঙামাটি, কক্সবাজার, সেন্ট মার্টিন, তখন তোমাদের মনটা অনেক শান্ত ঠান্ডা হয়ে যায়। অনেক বড় জায়গার মধ্যে তোমরা কয়েকটা মানুষ থাকতে পারো,
ঘরের মধ্যে বদ্ধ পরিবেশ থাকে না, অনেক বড় সমুদ্র দেখতে পারো, মনটা ঠান্ডা হয়ে যায়। তো গ্যাসেরও হুট করে তাপমাত্রা যদি কমানো লাগে, এক্সপান্ড হয়, বড় জায়গায় যেতে দেই, তখন ওর মনটা ঠান্ডা হয়ে যায়, ও কুল হয়ে যায়। এই দুইটা ঘটনাই, হঠাৎ করে আয়তন বাড়াইছো ঠান্ডা হয়ে গেছে, বা হঠাৎ করে আয়তন কমাই দিছ পিস্টন দিয়ে চাপ দিয়ে গ্যাস গরম হয়ে গেছে, এই দুইটা কথা লিখে রাখো। দুইটা কেসই হইতে পারে। এক নম্বর কেস, সাডেনলি হট হয়ে গেছে, অনেক বেশি গরম করে ফেলছো, সাডেনলি অনেক কুল হয়ে গেছে। আর আয়তনটা তুমি বাড়াইছো, হট হইছে হলে আয়তন কমাইছে বলে, আর কুল হইছে আয়তন বাড়াইছে বলে। দুইটা জিনিসই, দুইটা কেসই, এই দুইটা সেটের মধ্যে যে ঘটনা দেখাচ্ছি সবই আমাদের অ্যাডিয়াবেটিক প্রসেস বা রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তোমাদের কি কেউ আসো আদেও? তোমরা ক্লাস করতেছো? তারা আরো নিতে পারবা? তাহলে আমি 3টা প্রসেস শেষ করে দেবো আজকে, নাকি পারবা না? শেষ করেন। সবাই কি বলো? ভাই আজকে আর করায় না আজকে আসলে সবাই তারাবি বসে তো ভাইয়া, সেজন্য ভাই আজকে ভাই আরো পড়ান ভাই। হ্যাঁ, অনেকেই বলতেছে পড়ান, আবার অনেকেই নামাজ পড়বে। এখন পড়ালে আর কিছু মাথায় ঢুকবে না। হ্যাঁ সেটাই, ওকে।